আচ্ছা, তো আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। তো পড়াশোনা কি চলছে না এখনো শুরু হয়নি কারো কারো? চলছে স্যার। চলছে। চলছে স্যার। আচ্ছা, হুম। তো উইলিয়াম ব্লেকের আহ, যে কবিতাগুলো আছে মোটামুটি তো আমরা পড়লাম, তাই না? জি স্যার। এবং জি স্যার। ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন সহ টেক্সটগুলো একটু রিভিশন দিতে বলেছিলাম। তো কি অবস্থা, সবাই একটু দিয়েছো কিনা, বা টেক্সট নিয়ে কোনো কথা আছে কিনা জি কারো? স্যার। হুম। দিয়েছি জি স্যার স্যার, দিয়েছি। সবগুলো শেষ করতে পারিনি। আচ্ছা, শেষ করতে হবে আপনি দ্রুত। হুম। মানে পয়েমগুলো পড়ানোর আজকে পর একটু সমস্যা ছিল তো এই কারণে, মানে ইন্ট্রোডাকশন টু সংস দিয়েছি, এবং আর একটু বাকি আছে। আচ্ছা। হুম। ইন্ট্রোডাকশন টু সংস অফ ইনোসেন্স অ্যান্ড সংস অফ এক্সপিরিয়েন্স, এগুলো যে সাইলেন্ট ফিচার, অ্যাথেস্টিক হ্যাঁ, বলো। ফ্যাসিলিটিস অফ ব্লেকস, এগুলো যে পড়াইতে চাইছিলেন স্যার। হুম হুম। না, ওই তো টেক্সটগুলো এগুলো একটু পড়েছো কিনা। হুম। আম, ওইগুলো তারপরে একটু, একটু খেয়াল করো। হ্যাঁ এগুলো একটু পড়ে নিও, ঠিক আছে। তো এখন বিষয়টা হলো যে এদের মধ্যে প্রথম নয়টি প্রতীককে সার্থক অঙ্ক ওরা রেখে দাও। এই যে শূন্য ব্যতীত স্বাভাবিক সংখ্যাগুলো সব স্বাভাবিক সংখ্যা, কে মানে এক শুরু থেকে করলো? নয়। আচ্ছা, কে? আচ্ছা, এদের মধ্যে প্রথম নয়টি প্রতীককে বলা হয় সার্থক অঙ্ক, ভাই থামো থামো। আর শেষেরটিকে মোহাম্মদ আবদুল্লাহ হাসান। হুম। আচ্ছা, হয়তো টিউশনি পড়াতে পড়াতে ক্লাস করতেছে, হ্যাঁ। আচ্ছা, যাক। হ্যাঁ, কত কষ্ট করে পড়াশোনা করতে হয়। হুম। হ্যাঁ, আচ্ছা। তো আমি তো ঠিক ভাবছি আছে। ম্যাথ হয়েছে বল। হ্যাঁ। আচ্ছা, তো বিষয়টা বলছিলাম যে টেক্সট এবং ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনগুলো আশা করি তোমরা পড়েছো, না পড়ে থাকলে আর একটু পড়ে নিবা। আর যা আমরা পড়েছি এর থেকে ডিপে যাওয়ার দরকার নেই, তবে কিছু অ্যাবস্ট্রাক্ট ধারণা বা মিস্টিসিজম বা এই জিনিসগুলো নিয়ে একটু কথা বলতে বলেছিলাম বা পড়তে বলেছিলাম কিছু শিটে, তাই না? হুম। প্রথম দিকে জি স্যার। মিস্টিসিজম কি বা এই জাতীয় জিনিসগুলো, এগুলো কি তোমরা একটু দেখছো বাসাতে, না কি অবস্থা, বলো। জি স্যার, এই যে সাইলেন্ট ওইভাবে ফিচার দেখা অফ হয়নি। ব্লেকস সংস, মানে এইটুকু যে পড়া দিয়েছিলেন ওটা দেখছি। এর থেকে আর এই যে বেশি। সামনে যেগুলো ছিল, হ্যাঁ হ্যাঁ, যেগুলো একটু বলেছি ব্লেক উপরে সোর্স অফ উপরে। পোয়েটিক ইন্সপিরেশন অ্যান্ড ভিশন, হ্যাঁ হ্যাঁ। ব্লেক অন গড, মেসেজ অফ দ্য বার্ড, এগুলো যেগুলো পড়াইছেন সেগুলো সবই দেখছি। আচ্ছা, এর থেকে বেশি আর ডিপে যাওয়ার দরকার নেই, কারণ এর থেকে গভীরে যেতে হলে আরও অনেক কবিতা পড়তে হবে, ঠিক আছে। মোটামুটি যেগুলো তোমাদের যেভাবে প্রয়োজন সেগুলো আমি পড়িয়ে দিয়েছি। আহ, বিশেষ করে এখন তোমাদের অ্যানোটেশন বা এই যে জায়গাগুলো যেগুলো ছিল, ওয়ার্ড মিনিং বা একটা ওয়ার্ড কেন ব্যবহার করা হয়েছে, এখানে যে অ্যানোটেটেড যে মিনিংগুলো আছে, এই মিনিংগুলো যদি তোমরা একটু দেখে রাখো তাহলে ওখানে সিম্বলিজম বা এই ব্যাপারগুলো হয়ে যাবে। অলরেডি এবারে পরীক্ষা মানে সিম্বলিজম চলে এসেছে, তাই না? হুম। আমি কিন্তু অলরেডি তোমাদের আহ, প্রশ্নগুলো শেয়ার করে দিয়েছি, একটু যদি খেয়াল করে দেখো কেউ। জি স্যার। দেখছো? জি স্যার। হ্যাঁ। আমি জি স্যার এভাবে এখন দেখেছি। থেকে জি স্যার দেখেছি। যেটা হয়ে যাবে সেটার প্রশ্নগুলো শেয়ার করে দিব। আমি ড্রামা দুইটারও প্রশ্ন একটু রেডি করতেছি, ওগুলো আমি দিয়ে দিব। তো এখানে উম, দেখো এই জায়গায় আমি দিয়ে দিয়েছি ব্রিফ কোশ্চেন, শর্ট কোশ্চেন এবং ব্রড কোশ্চেন। আমি একটা টাইমও দিয়ে দিব যার ভিতরে তোমাদের এই কোশ্চেনগুলো একটু পড়ে নিতে হবে। যদি কোনো প্রবলেম থাকে সেগুলো আমি সমাধান করে দিব, তারপরে তোমরা সময় ম্যানেজ করে মুখস্থ করবা বা কীভাবে হোক ম্যানেজ করে নিতে হবে। তো দেখো এখানে দুটো কোশ্চেন চলে এসেছে, একটা হচ্ছে ইউজ অফ ব্লেক সিম্বলিজম আর একটা হচ্ছে রিয়েলিস্টিক পয়েট হিসেবে, এই দুটো কোশ্চেন এসেছে। এখন মোটামুটি এই দুটো কোশ্চেনকে বেশ ইম্পর্ট্যান্ট মনে করা হচ্ছে। হুম, কারণ গতবার যেগুলো দিয়েছিলাম তার ভিতর থেকে একটা পরীক্ষাতে এসেছে আর একটা আসেনি। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার যে এই যে রিয়েলিস্টিক, এটা আসলে আমরা কোনোভাবে এটা ধরি নাই যে এটা আসতে পারে, তারপরও দেখো এসেছে। হ্যাঁ, এই জন্য বিষয়গুলো একটু খেয়াল করতে হবে। গতবারের যে প্রশ্নগুলো দেওয়া ছিল সেটা যদি আমরা একটু খেয়াল করি, দেখো। হ্যাঁ, এখানে
এই যে প্রথম এই তিনটা কোশ্চেন একটু দেওয়া ছিল, তার ভিতর থেকে ব্লেক সিম্বলিজমটা এসেছে। এই তিনটা দিয়েছিলাম, রিয়েলিস্টিকটা দেই নাই। তো যা হোক এটা এসেছে। এখন এই দুটো কোশ্চেনের মধ্যে এবার একটা মিনিমাম আসার সম্ভাবনা আছে, আর যদি ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন ডেফিনেশন দেয় সেগুলো আমরা একটু দেখে নিতে পারি। হ্যাঁ, তো এখানে বিশেষ করে দেখো কমেন্ট অন ব্লেকস ক্রিটিসিজম। আর একটা হচ্ছে হাউ ডাজ ব্লেক রিপ্রেজেন্ট টু কন্ট্রারি স্টেটস অফ হিউম্যান সোল। এই দুটো কোশ্চেন নিয়ে যখন আমরা ভাবতেছি তখন আমরা কি বিষয়গুলো পেতে পারি বলো? আমরা যে কবিতাগুলো পড়েছি সেগুলোর খাতিরে যদি আমরা বলি ক্রিটিসিজম অফ কন্টেম্পোরারি ইংলিশ সোসাইটি, তাহলে এখানে কী কী ক্রিটিসিজম আসতে পারে? কোন কবিতাগুলোতে বেশি আসবে এই জায়গায় বলো তো? ক্রিটিসিজম যদি আমরা ধরি ইনোসেন্সে না স্যার এক্সপেরিয়েন্সে? এক্সপিরিয়েন্সে। এবং কোন কোন কবিতা এখানে আসতে পারে? এক্সপেরিয়েন্স। হ্যাঁ, কোন কোন কবিতা মিললে এখানে আসতে পারে? হ্যাঁ, স্যার লন্ডন লন্ডন, লন্ডন, হলি তারপর থার্সডে, হলি থার্সডে, হলি চিমনি সুইপার। চিমনি সুইপার। সুইপার। হ্যাঁ, চিমনি সুইপার। এই তিনটা থেকেই আমরা কিন্তু বেশি পরিমাণে পাচ্ছি ক্রিটিসিজমের ব্যাপারটা। হ্যাঁ, যে সোশ্যাল ক্রিটিসিজম চিমনি সুইপারদের নিয়ে লেখা হয়েছে। তারপর সেখানে হলি থার্সডেতে তিনি দেখিয়েছেন হ্যাঁ যে গরিব কেন তা থাকবে ইত্যাদি ইত্যাদি। তারপর হচ্ছে লন্ডন কবিতায় দেখানো হয়েছে যে বিভিন্ন স্টেজে বিভিন্ন সেক্টরে দুর্নীতির শেষ নাই, এগুলো তিনি দেখিয়েছেন। তো ওইভাবে কিন্তু কোশ্চেনগুলো এখানে দেওয়া আছে। তো তোমাদের কাজ হবে এই কোশ্চেনগুলো একটু রিডিং দিয়ে নেওয়া প্রথমে। হ্যাঁ, মুখস্থ এখন করার দরকার নেই, শুরুতে মুখস্থ যাবা না। একটু দয়া করে তোমরা কি করবা, রিডিং দিবা, দিয়ে একটু বোঝার চেষ্টা করবা যে আসলে এখানে কি বিষয়গুলো এসেছে। তো এখানে দেখো, এখানে আমি কি কি বিষয় আনা হয়েছে। টাইগার কবিতা দিয়েও কিছু বিষয় আলোচনা করা হয়েছে, টাইগার, ল্যাম। তারপর হচ্ছে এখানে মেনলি চিমনি সুইপারদের নিয়ে আলোচনা করা হয়েছে। তারপর লন্ডন কবিতা দিয়ে কোশ্চেন আনসার দেওয়া হয়েছে। তার মানে কি এখানে কি ফার্স্ট ইয়ারের মতো কোনো সিঙ্গেল কবিতা থেকে আনসার করতে হবে, নাকি যতগুলো কবিতা থাকবে তার ভিতর থেকে যেগুলো আসার মতো সেগুলোতে আলোচনা করতে হবে? যতগুলো কবিতা আছে তার সবগুলো থেকে। সিঙ্গেল থেকে এবার আসবে। যে কবিতাগুলো এই কোশ্চেনের সাথে যাবে সেগুলোই। তাই এখানে আমি সেই কবিতাগুলো দেওয়ার, নার্সের সং দেওয়ার চেষ্টা করেছি কিছুটা, তাই তো? বিশেষ করে যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো উপরে দিয়েছি। বিশেষ করে হলি থার্সডের ব্যাপারটা দেখো এখানে এসেছে। হলি থার্সডে দিয়ে কীভাবে স্যাটায়ার করা হয়েছে, হ্যাঁ, চ্যারিটেবল যে ট্রাস্টগুলো সেইভাবে সেগুলো কীভাবে শিশুদেরকে ইউজ করতেছে এইটা। আর যখন বলা হচ্ছে ব্লেকস রিপ্রেজেন্ট টু কন্ট্রারি স্টেটস অফ হিউম্যান সোল, যখন বলা হচ্ছে দুইটা ভিন্ন অবস্থা দেখাবে আমাদের হিউম্যান সোলের, তাহলে এখানে আমি যখন আলোচনা করব তখন কি সংস অফ ইনোসেন্স এবং এক্সপিরিয়েন্সকে দুটো করে আলাদা করে আলোচনা করতে হবে, তাই না? যে সংস অফ ইনোসেন্সে তিনি এক ধরনের স্টেট দেখিয়েছেন, সংস অফ এক্সপিরিয়েন্সে আর এক ধরনের বিষয়কে তিনি দেখিয়েছেন। এইভাবে দেখো এখানেও তাহলে কি ওই যে কবিতাগুলো তখন আমাকে কম্পারেটিভ স্টাডি করতে হবে যে নার্সের সঙ্গে সংস অফ ইনোসেন্সে কী দেখিয়েছেন, নার্সের সঙ্গে সংস অফ এক্সপিরিয়েন্সে কী দেখিয়েছেন। এইভাবে চিমনি সুইপারের দেখাতে হবে। তারপরে হলি থার্সডেতে দেখাতে হবে, মানে যেগুলো দুটো অবস্থান রয়েছে, বিশেষ করে ইন্টারাকশনগুলোতে তো অবশ্যই দেখাতে হবে যে মানুষের সোলটা কিভাবে দুইটা বিপরীতমুখী স্টেট নিয়ে থাকে। তো এইভাবে দেখো এখানে আলোচনা করা হয়েছে যে কন্ট্রাস্ট তিনি কীভাবে করেছেন সংস অফ ইনোসেন্স এবং সংস অফ এক্সপিরিয়েন্সকে। সেগুলো একটু তোমরা ভালো করে দেখে নিবা। যদি না বুঝতে পারো সেগুলো নিয়ে তো কথা বলা হবেই, কিন্তু বুঝতে না পারা তেমন কিছু নাই। এখানে সিম্বলিক্যাল কথাবার্তা বেশি আসবে, সিম্বল বিষয়টা বেশি আসবে। আর কোটেশনগুলো দেওয়ার চেষ্টা করেছি, এখনই চেষ্টা করবা কোটেশনগুলোকে ভালো করে রপ্ত করতে, হ্যাঁ, যাতে ইউজ করা যায় পরীক্ষার হলে। আর ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন লন্ডন পয়েন্টটাকে একটু আমার কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে, এই জন্য আমি ইম্পর্টেন্টের মধ্যে দিয়েছি। এছাড়াও বাড়তি যে কোশ্চেনগুলো আছে তার ভিতরে 2023 সালে যেগুলো এসেছে সেগুলো বাদ দিয়ে 2022 সালে রিসেন্টলি যেহেতু কোশ্চেনটা এসেছে আসার সম্ভাবনাটা কম, তারপরেও তোমরা একটু দেখে নিবে। এই 3-4টা কোশ্চেন আছে যেখান থেকে মোটামুটি মিনিমাম একটা কোশ্চেন তোমরা অবশ্যই পাবে। তাই এগুলো আমি আর পড়ে দিতে চাচ্ছি না, কারণ খুবই সিম্পল বিষয় আছে। তারপরে যদি না বুঝতে পারো তাহলে আমি 2টা ক্লাস সময় দিব। এই 2টা ক্লাসের মধ্যে তোমরা বাসায় এগুলো একটু রিভিশন দিবে, মুখস্থ না, জাস্ট কোশ্চেন আনসারগুলো রিভিশন দিবে। যেটা না বুঝতে পারবে সেটা আমি একটা ক্লাসে হয়তো আলোচনা করে দিব, তারপর তোমরা তোমাদের মতো করে এটাকে মুখস্থ করে ফেলবে। ঠিক আছে তো? তার মানে যেটা আমরা পড়বো সেটাকে একদম কোশ্চেন আনসার সহ সমাধান করে দিয়ে যাব। ঠিক আছে তো? কারণ সেকেন্ড ইয়ারে কিন্তু টাইম আমাদের বেশি প্রয়োজন, কারণ এখানে অনেকগুলো মানে বিষয় রয়েছে, বিশেষ করে হিস্ট্রিতে। হ্যাঁ, হিস্ট্রিতে সময় বেশি দেওয়া লাগবে, তার জন্য আমাদের স্যার একটা কথা বলবো। হ্যাঁ বলো। স্যার হিস্ট্রি আসলে কি রকম সাবজেক্ট আমি না এটা বুঝতেছি না, মানে এই তিনটে তো বুঝলাম, ওইটা আসলে কি রকম? তো যখন পড়বো তখন তো আমরা আলোচনা করবো, এটা নিয়ে এখন টেনশন করার কোনো দরকার নেই। ঠিক আছে? হ্যাঁ, আমরা তো পড়বোই, তাহলে তোমার এখন টেনশন করার কোনো দরকার নেই তো। হ্যাঁ,
ওটা আমরা পড়বো, পড়তে পড়তে ধারণা পেয়ে যাবে। এখন তোমাকে 5 মিনিট ধরে এটা বোঝানো, সময় নষ্ট করার কোনো দরকার নাই। হ্যাঁ হ্যাঁ, সবই বুঝে যাবা, টেনশন নিও না। ওকে, তাহলে আমি পড়াটা তোমাদেরকে আমি দুটা ক্লাস টাইম দিলাম, ঠিক আছে? তোমরা এর ভিতরে একটু রিডিং দিয়ে সমস্যাগুলো বার করে রাখবে। এটা হয়ে যাওয়ার পর আমি ড্রামাগুলোরও দিয়ে দিব, ঠিক আছে? আর এগুলো কি জাস্ট দেখবো মানে হ্যাঁ হ্যাঁ, তোমাদের কোনো ভালোভাবে দেখি? সমস্যা আছে কিনা সেটা দেখে রাখবা। এখন বাকিটা মুখস্থ করবা না কি করবা সেটা তোমাদের দায়িত্ব, ঠিক আছে তো? হুম, ওকে স্যার। এখন জাস্ট আমি বলতেছি, আমি যেহেতু কোশ্চেন আনসারগুলো দিয়ে দিয়েছি, যদি কোনো সমস্যা থাকে সেটা নিয়ে আমি জাস্ট একটু আলোচনা করে দিব। এছাড়া বাকি তোমাদের উপর এখন ছেড়ে দিব, তোমরা এটাকে মুখস্থ করবা না কিভাবে ম্যানেজ করবা তোমরা এখন করে নিবা। যে পরবর্তীতে যখন আমি আবার দ্বিতীয়বার ঘুরে আসব তখন এগুলো নিয়ে আমি টেস্ট নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে তো? এখন আর শেষের দিকে টেস্ট আমি আর নিয়ে নেওয়ার করবো না। এখন যেটা যেটা হয়ে যাবে সেটার উপর টেস্ট নিয়ে করে আমি ছেড়ে দিব, বুঝতে পেরেছো? কারণ শেষের দিকে অনেকখানি চালাকি হয়ে যায়, এটা হচ্ছে মানে সমস্যা। আর দেখো প্রশ্ন তো তাড়াতাড়ি দিয়ে দিলেন কেন? বলো। হ্যাঁ, প্রশ্নগুলো এত তাড়াতাড়ি দিয়ে দিলেন কেন? আমি কি বললাম তোমাকে? আমি তো সেই নিয়ে তো কথা বলতেছি নাকি? জি স্যার, সময় পাওয়া যাবে না এই আমি কারণে। তো সেটা নিয়েই কথা বললাম নাকি অন্য কথা বলেছি? বলো। ও হয়তো বুঝতে পারে নাই। আমি তো সেটা নিয়েই কথা বললাম এতক্ষণ ধরে, যে কেন দিয়ে দিচ্ছি আমি। তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা সমস্যাগুলো সমাধান করে নিবা, তারপরে তোমাদের উপর ছেড়ে দিচ্ছি তোমরা এখন মুখস্থ করবা না কিভাবে করবা সেটা তোমাদের ব্যাপার। আমি তো বললামই সেটা নাকি? তারপরে যখন আমি দ্বিতীয়বার ঘুরে আসবো আবার রোমান্টিক পোয়েট্রিতে, তখন আমি এগুলো টেস্ট নিব, আবার নতুন কবিতা পড়াবো, এরকম একটা বিষয়। আমার কথা কি বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ, একই কথা না হলেও পরীক্ষার আগ পর্যন্ত 100 বার বলা হবে। কোশ্চেন আনসার দিয়ে দিচ্ছি এই যে আজ থেকে 8-9 মাস আগে, পরীক্ষার আগের রাতে গিয়েও বলবা স্যার আমি প্রশ্নের উত্তর পাই না এখনো, বলবা কি না? জি স্যার, এরকম যাবে। এক্সপিরিয়েন্স তো হচ্ছেই। এমনকি আজকে পরীক্ষা মনে করো সকালবেলায় বলতো স্যার আমি এই প্রশ্নের উত্তর পাই নাই, কিন্তু ওটা আজ থেকে 8 মাস 9 মাস আগে দিয়ে দেওয়া হয়েছে, এটা নিয়ে টেস্ট নেওয়া হয়েছে, এবং তুমি এখনো সেই কোশ্চেন আনসার পাওনি। কি বলবো বলো? একটু অ্যাক্টিভ হলে পারে বুঝতে পারবা। প্রত্যেকটা ক্লাস করো, রেকর্ড ক্লাস করো, লাইভ ক্লাস করো, সব কিছু বোঝা যাবে। আমি যেটা বলার ক্লিয়ারলি বলে দিই, এখানে মানে না বোঝার কিছু নাই। তারপরও যদি না বুঝো আমাকে জিজ্ঞাসা করতে হবে, আর নাই চুপ থাকতে হবে। আর চুপ থাকলে পারে আজীবনের মতো চুপ থাকবা। ওই পরীক্ষার আগের রাতে গিয়ে যেন বলবা না, ওটাতে আমার মেজাজটা বেশি গরম হয়। যে তুমি যখন পড়োই নি তখন পরীক্ষার আগের রাতে এসে পড়াশোনা করার কি দরকার পড়ে গেছে? পড়াশোনা বাদ দিলে তো হয়ে যায়। হ্যাঁ, মনে করো 8 মাস মানে 8-9 মাস ধরে তুমি টাকা দিয়ে যাচ্ছ, অথচ ক্লাস করতেছো না, পড়তেছো না। হ্যাঁ, রিমুভ করলে আবার যুক্ত হয়ে যাচ্ছ। হ্যাঁ, কিন্তু পরীক্ষার আগের রাতে গিয়ে আর এ হইচই শুরু হয়ে যাবে। হ্যাঁ, এ পাইনি, সে পাইনি, তা পাইনি, কোথায় আছে, কিথায় আছে, ইত্যাদি শুরু হয়ে যাবে। হ্যাঁ, এখন ওই যে তোমার ড্রামার গতকাল পরীক্ষা হলো, অ্যাডভান্স রিডিং রাইটিংয়ের, ওগুলো না হলেও অনেক আগে দিয়ে দেওয়া হয়েছে। সে এখন একটার পর একটা প্রশ্ন, স্যার আমি এই কোশ্চেনের উত্তর পাই নাই, আমি এই কোশ্চেনের উত্তর পাই না, গ্রুপ পুরো মাতামাতি করে ফেলেছে। অথচ দুপুর বা 12:30 তার পরীক্ষা, আর সকালবেলায় সে কোশ্চেন আনসার খুঁজতেছে। বলো তাহলে হবে? বলে এতদিন ছিল কোথায় তাহলে সে, যাতে এতদিন ধরে পাওনি, অথচ এগুলো নিয়ে পরীক্ষা নেওয়া হচ্ছে, রিভিশন দেওয়া হচ্ছে, তারপরও সে এখনো পায়নি। এতদিন কই ছিল? তো এইগুলো হচ্ছে সমস্যা। হ্যাঁ, যারা নতুন জয়েন হবে তাদের কথা আলাদা, কিন্তু যারা একদম শুরু থেকে ক্লাস করবে তারাও যদি না পায় তাহলে কিভাবে বোঝানো সম্ভব? তা আমি দিয়ে দিচ্ছি, তোমাদের কাজ হলো এগুলোকে পড়ে ম্যানেজ করে নেওয়ার সময় আছে বিধায় এখন শান্তিতে ঘুম দিও না। পরীক্ষার আগের রাতে একদম ঘুম হারাম হয়ে যাবে তাহলে। ওকে, তাহলে উইলিয়াম ব্লেক নিয়ে আমি আর কোনো কথা বলবো না। আমি কোশ্চেন দিয়েছি, কোশ্চেনগুলো পড়বা, পড়ে আমি 2-1 দিন সময় দিচ্ছি। যে আমি আজকে কি বার, আজকে কি বার হচ্ছে? সোমবার। সোমবার সোমবার। সামনে শনিবারে। ক্লাস আছে, তারপরে শনিবারে। তাই তো আমি সময় দিলাম যে আগামী শনিবার পর্যন্ত তোমরা জাস্ট এটা রিভিশন দিবা। মুখস্থের ব্যাপার আমি কিন্তু আবারও বলছি, মুখস্থ করার দরকার নেই। জাস্ট রিভিশন দিয়ে যদি কোনো কিছু না বোঝো আমি জাস্ট বুঝিয়ে দিব, এইটুকুই। আমি বলছি না মুখস্থ করতে। এই কাজটা তোমরা করে ফেলবা,
তাতে তোমাদের সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে, এটুকু আমি স্যার, চাচ্ছি, তাতে তোমরা কোশ্চেন আনসার কি জিজ্ঞেস করবো কি 18 জানুয়ারি নাকি এর মাঝে জিজ্ঞেস করা যাবে? না, আমি 18 জানুয়ারিতেই ওই শনিবারে যে ক্লাস আচ্ছা। আছে ওই ক্লাসেই তোমরা জিজ্ঞাসা করবা। আচ্ছা তোমরা এতক্ষণ ধরে পড়বা আর দাগিয়ে রাখবা যে এটা সমস্যা, বা নোট করে রাখবা, এবং সেটা ওই শনিবারের ক্লাসে জিজ্ঞাসা করবা, ঠিক আছে? ওই ক্লাসে আলোচনা করে দিব। এখন আর ঘুরে ঠিক ফিরে খুঁজে খুঁজে আলোচনা না, তোমরা খুঁজে খুঁজে বার করবা কোথায় তোমাদের প্রবলেম, কারণ যা আলোচনা করার তা আমি আলোচনা করে দিয়েছি, ঠিক আছে? ওইগুলোই ঘুরে ফিরে কোশ্চেন আনসারে আছে। তারপরে হয়তো কিছু কিছু সেন্টেন্স থাকতে পারে, কিছু কিছু ওয়ার্ড থাকতে পারে, কিছু কিছু সেন্স থাকতে পারে যেগুলো হয়তো তোমরা নাও বুঝতে পারো। তার জন্য একটা সময় দিব, সেই সময়ের মধ্যে আমরা আলোচনা করব। আচ্ছা, তাহলে এটা বাদ দিলাম আমি। এরপরে হচ্ছে মানে খুবই সিম্পলি পড়বা, ইজিলি বুঝবা, ইজিভাবে বিষয়গুলোকে নিবা, কঠিনভাবে নেওয়ার কিছু নাই, জাস্ট ইজি, বি ইজি, এবং ইজিলি পড়ার চেষ্টা করবা, মনে প্যারা নেওয়ার করার কোনো কারণ নেই। আচ্ছা, আমরা এখন আমি মনে গতদিন ভুল করে বলেছিলাম যে আমরা অ্যাডভান্স রিডিং রাইটিং পড়বো, কারণ আমি দুটা পয়েন্ট পড়ে তারপরে আমি পরবর্তী আসে যাবো, কারণ এখানে তোমার 6টা পয়েন্ট আছে, তাই না, রোমান্টিক পোয়েট্রিতে। তার ভিতরে আমরা এখন আজকে শুরু করবো হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের পয়েম। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের পয়েমগুলো শুরু করবো। তা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের পয়েমগুলো একটু লম্বা লম্বা, বড় বড়, কিন্তু ধৈর্য লাগবে ক্লাসে। কথা ছিল হ্যাঁ, বলো। স্যার, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ না পড়ে আজকে কি অন্য কোনোটা পড়ানো যায়? মানে আমার ওই বইটা কেনা হয় নাই। না 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 না, আর বাবা, আমার তোমার বই কেনা হয়নি বলে তো আমি সিরিয়াল চেঞ্জ করতে পারবো না। হ্যাঁ, তুমি তোমার বই কেনা হয়নি তাতে কোনো সমস্যা নেই, আমি পিডিএফ দিয়ে আচ্ছা দিব, স্যার, ঠিক আছে। ঠিক আছে? আমি পিডিএফ দিয়ে দিব। আচ্ছা স্যার। হ্যাঁ, ওইটা করা যাবে না, আমার সিরিয়াল আমাকে মেনটেন করতে হবে, ঠিক আছে? আমি পিডিএফ দিয়ে দিব, সেই পিডিএফ দেখে তুমি পড়তে পারো, কারণ কবিতাগুলো পিডিএফে আছে। কারণ আমরা এখন টেক্সট পড়তেছি, ওর সাথে সাথে কিছু কিছু বিষয় থাকবে যেগুলো হয়তো যদি তোমার বই না থাকে, যেটুকু পড়তে দিব কেউ হয়তো ছবি তুলে গ্রুপে দিয়ে দিবে, তুমি পড়ে নিবা। আচ্ছা স্যার। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের বই তো উইলিয়াম ব্লেক থেকে ছোট স্যার, হ্যাঁ, কিন্তু কবিতা বড়। তার মধ্যে লন্ডন 18 এবং সি ডুয়েলস আন্ডার টু দা, এটা তো আমরা ফার্স্ট ইয়ার রিডিং ছিল হ্যাঁ, পড়ছি। কিছু পড়েছো, হ্যাঁ, কিছু পড়েছো স্যার, তোমরা। এর মধ্যে ট্রিনিটি অ্যাবেটাই বড় সবচেয়ে। হ্যাঁ, দুইটা কবিতা আছে বড়, ওটা দিয়ে আমরা মেইনলি শুরু করব। আচ্ছা, একটু আজানটা শেষ হয়ে যাক, হ্যাঁ, তারপরে আমি ওকে। তো আশা করি সবাই শুনতে পাচ্ছ। তো দেখো, জি, স্যার। আমরা এখানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের টোটাল 1টা 2টা 3টা 4টা 5টা কবিতা পেয়েছি, ঠিক আছে? 5টা কবিতা পেয়েছি। এর ভিতরে হয়তো লন্ডন 1802 আমরা পড়েছি, অথবা শি ডুয়েলড অ্যামং দ্য আনটোটেন ওয়েজ, এটাও পড়া থাকতে পারে। লুসি পয়েম, লুসি নিয়ে একটা জি স্যার, দুইটা শেষের দুইটা পড়া হয়েছে। হ্যাঁ, এই দুটো আমরা পড়েছিলাম। তারপরও হয়তো অনেকে নাও পড়তে পারো, আমরা সেটা একবার একটু রিভিশন দিব। আর ইট ইজ আ বিউটিয়াস ইভিনিং, কাম অ্যান্ড ফ্রি, এই 3টা কবিতা হচ্ছে খুবই ছোট ছোট, বাকি 2টা হচ্ছে অনেক বড় বড়, যেমনটা আমরা পড়েছিলাম না, এর ইজ এ রিটেন আ কান্ট্রি চার্জিয়ার্ড, নাকি ওর থেকেও বড়। কিন্তু কবিতাগুলো নিয়ে খুব একটা টেনশন করার কোনো কারণ নেই, কারণ মোটামুটি একটু অ্যাবস্ট্রাক্ট হলেও উইলিয়াম ব্লেকের মতো মোটামুটি এতটা অ্যাবস্ট্রাক্ট না, কিছুটা সেন্স আছে। এই 2টা কবিতা পড়ার পর, হ্যাঁ, উইলিয়াম ব্লেক এবং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ পড়ার পর আমরা কয়েকটা থিওরি নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে মিস্টিসিজম এবং প্যানথেইজম। এই 2টা থিওরি আমাদের মেনলি শিখতে হবে। এই 2টা কবিতা মানে এই 2টা কবির কবিতা পড়ার পরে আমরা বিষয়গুলোকে নিয়ে আলোচনা করব, যাতে আমরা এক্সাম্পলগুলো ভালো মতো দিতে পারি। তা প্রথমে হচ্ছে টিনটন অ্যাবিটা দিয়ে আমরা মেনলি শুরু করব। অ্যাবি, তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে কি কবি হিসাবে মেনলি আমরা চিনি বলো তো? দ্য পয়েট অফ নেচার, এবং আমরা জানি তাকে বলা হয়ে থাকে কি রোমান্টিক পয়েট, তাই তো? তিনি রোমান্টিক পয়েট হিসাবে পরিচিত, এবং বলা হয়ে থাকে যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এসটি কোলরিজ নামে আরেকজন কবি আছেন, দুইজন মিলে লিরিক্যাল ব্যালেডস নামে একটা জয়েন্ট পাবলিকেশন করেন। হ্যাঁ, এই যে দেখো, হ্যাঁ, যে বলছে কি যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ আ প্রমিনেন্ট ইংলিশ পয়েট হু অ্যালংসাইড স্যামুয়েল টেইলর কোলরিজ helped to launch the romantic age in English literature with their joint publication Lyrical Ballads, যেটা প্রকাশ পায় 1798 সালে। এটা প্রকাশ করার মাধ্যমে রোমান্টিক এজ মেনলি শুরু হয়, ঠিক আছে? এই কিছু কিছু বিষয় আছে, ডেট তারিখ আছে লিরিক্যাল ব্যালাডস এবং এটা প্রকাশ সাল, এবং এটার মাধ্যমে রোমান্টিক এজ শুরু হয়। এই জায়গাটা একটু ভালো করে গুরুত্ব দিয়ে তোমরা পড়বা। তো আমি যা এই যে লাইফ এবং লিটারেচার সম্পর্কে যে ব্যাপারগুলো সেগুলো তোমরা একটু পড়ে নিও,
এগুলো নিয়ে আমি গুরুত্ব দিতে চাচ্ছি না। আমি জাস্ট সরাসরি একদম টেক্সটে চলে যাব। টেক্সটে চলে যাওয়ার পরে দেখবা যে কিছু জিনিস তোমরা এমনি বুঝতে শিখে গেছো বা বুঝতে পারবা, এগুলো নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। তো এই হচ্ছে কবিতাটি। কবিতাটার নাম হচ্ছে টিন টার্ন অ্যাবি, তাই তো? এটা হচ্ছে টিন টার্ন অ্যাবি। অ্যাবি মানে কি বুঝি তো আমরা? চার্চ, চার্চ বা মন্দির এরকম কিছু কি? হ্যাঁ, অ্যাবি মানে হচ্ছে, দেখো আমরা একটু দেখে আসি। দেখো এটা হচ্ছে, দেখো দ্য বিল্ডিং অর বিল্ডিংস অকুপাইড বাই আ কমিউনিটি অফ মংস অ্যান্ড নানস। মংস অ্যান্ড নানস মানে কি? মঙ্ক মানে কাদেরকে বোঝায়, আর নান বলতে সন্ন্যাসী সন্ন্যাসিনী। হ্যাঁ, মঙ্ক হচ্ছে, মিউট রাখতে হবে কার তিশা, তো মিউট রাখো। বলা হচ্ছে মঙ্ক হচ্ছে যাদেরকে আমরা বলি হচ্ছে পুরুষ যারা, এবং যারা ধর্মের উদ্দেশ্যে সেন্টহুড গ্রহণ করে, হ্যাঁ, সাধুত্ব বরণ করে, ঠিক আছে? তো তাদেরকে বলা হচ্ছে মঙ্ক। আর মেয়ে যারা, এই প্রশ্ন মনে হয় এর আগে কেউ করেছিল আমাদের এই ব্যাচে কিনা? জি স্যার, হ্যাঁ, তো ক্লাসে কারা নান বলতে কাদেরকে বোঝায়? ওই নান হচ্ছে মেয়েরা যারা মেনলি ওই সাধুত্ব বরণ করে। যেমন মাদার তেরেসাকে কিন্তু সেন্টহুড দেওয়া হয়েছে, ঠিক আছে, ক্যাথলিসিজমের দ্বারা। এরকমভাবে যারা সংসার ত্যাগ করে এবং ধর্মের উদ্দেশ্যে যারা জীবন দেয় তাদেরকে মংস বা নানস বলা হয়। এবং এদের জন্য আলাদা একটা মানে থাকে, একটা সংগঠন থাকে, বুঝতে পারছো? একটা সংগঠন থাকে যেখানে মেনলি এরা থাকে। যেমন হচ্ছে বুদ্ধিজমের একটা মোনাস্টারি ছিল, সেটা হচ্ছে পাহাড়পুরের, তাই তো? পাহাড়পুরে কেউ গেছো বা ওদিকের কেউ আছো? জি স্যার গেছিলাম। জয়পুরহাট বা হচ্ছে নওগাঁ, জি স্যার। ওখানে গেছো না? ওই যে জি স্যার। পাহাড়পুরের যে বৌদ্ধ বিহার, এটা ওই বিহার বা মোনাস্টারি বা হচ্ছে অ্যাবি। মানে অ্যাবি মানে হচ্ছে বিহার, মোনাস্টারি, কনভেন্ট। কনভেন্ট শব্দটা আমরা পেয়েছিলাম কোথায় বলো তো? কেউ বলতে পারবা? কোন একটা গল্পে পেয়েছিলাম আমরা ফার্স্ট ইয়ারে, দেখি কার মনে আছে? ক্যাট ইন দ্য রেইন। না না না। হ্যাঁ, অ্যারাবিতে, তাই না? অ্যারাবিতে ওই যে কি ম্যাঙ্গান সিস্টারকে কোথায় পাঠানো হলো শেষে? ম্যাঙ্গান সিস্টারকে ওই কনভেন্টে পাঠানো হয়েছিল, পাঠিয়ে দিল না শেষের দিকে, আমরা দেখলাম মানে দিকে। তো ওইরকম আর কি বিষয়টা। এটা হচ্ছে এরকম একটা অ্যাবি। আবার অ্যাবি বলতে আবার পুরনো বিল্ডিংকে বোঝায়, যেটা চার্চ বা এই অ্যাবি হিসেবে ব্যবহার করা হতো। এগুলো আমরা হিস্ট্রি যখন পড়বো তখন আমরা আরও ভালো মতো বিষয়গুলোকে বুঝবো আর কি। দেখো এই যে এইরকম বিল্ডিংগুলোকে বোঝায়, হ্যাঁ, দেখো এরকম, এই যে এইখানে দেখো আমরা অনেকগুলো বিল্ডিং পেয়েছি। আর আমরা যদি এখন টিন টার্ন অ্যাবিটা আমরা একটা ইমেজটা দেখতে চাই, তাহলে কেমন দেখবো? টিন টার্ন অ্যাবি দেখি আমরা, এইটা হচ্ছে সে টিন টার্ন অ্যাবি মনে করো, ঠিক আছে? দেখা যাচ্ছে ইমেজটা দেখা যাচ্ছে? এটা ওই সেই পাহাড়পুরের মতো না? পাহাড়পুরে এরকম আছে না? দেখো পাহাড়পুরে এরকম ছোট ছোট কুটির টাইপের আছে, হ্যাঁ, চারিদিকে ঘেরা। জি স্যার। দেখো টিন টার্ন অ্যাবি, যেটা ওয়াজ ফাউন্ড অন 19 মে 1131, দেখো বাই ওয়াল্টার ডি, মানে এটা হচ্ছে করা হয়, খোদাই মানে মাটি খুঁড়ে ওটাকে উদ্ধার করা হয়। ইট ইজ সিচুয়েটেড অ্যাডজেসেন্ট টু দ্য ভিলেজ অফ টিনটার্ন, হ্যাঁ, মনমাউথশায়ার। তাহলে ইংল্যান্ডের মনমাউথশায়ার নামে একটা শহর রয়েছে, সেই শহরের টিনটার্ন নামে একটা ভিলেজ রয়েছে। সেই ভিলেজের অ্যাডজেসেন্ট মানে কি কাছাকাছি এই অ্যাবিটা পাওয়া যায়। এবং এর পাশ দিয়ে একটা এই যে পাশ দিয়ে কিন্তু নদী বয়ে গেছে। এই নদীটার নাম হলো, দেখো, অন দ্য ওয়েলস ব্যাঙ্ক অফ দ্য রিভার ওয়াই নামে একটা নদী রয়েছে, যে এটা হচ্ছে ওয়াই রিভার। এটার এক্সাম্পল আমরা মানে নামটা আসবে আর কি, পরীক্ষাতেও কিন্তু আসে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য রিভার। হ্যাঁ, তো এখানে তাহলে হচ্ছে কি, দেখো টিনটার্ন অ্যাবি, টিনটার্ন কি একটা গ্রামের নাম, তাই তো? সেই গ্রামে একটা অ্যাবি অবস্থিত, তাই তো, যেটা মানে পাওয়া গেছে, সেটার নাম দেওয়া হয়েছে টিনটার্ন অ্যাবি। এবং তার পাশ দিয়ে একটা নদী বয়ে গেছে, সেই নদীটার নাম হচ্ছে কি ওয়াই রিভার ওয়াই। এই যে রিভার ওয়াই। তো কবি
এইখানে মানে ঘুরতে যেতেন বা ঘুরতে গিয়েছিলেন। হ্যাঁ, প্রথমে একবার গিয়েছিলেন, পরের বার আবার তিনি গিয়েছিলেন। দেখো এইখানে একটা জিনিস, তারিখটা খেয়াল রাখো তো, এই যে ট্রিনটা নেভিটা এটা কত সালে প্রতিষ্ঠা করা হয় বলো তো? ফাউন্ড 1131 1131। 1131 কারণ হিস্ট্রিতে কিন্তু এই কথাটা আসবে, হিস্ট্রিতে কিন্তু এই কথাটা আসবে, হ্যাঁ, যে কোন সময় এটা তৈরি করা হয়েছিল এবং কেন তৈরি করা হয়েছিল এই অ্যাবিটা। এবং বলা হচ্ছে দ্য অ্যাবি ফেল ইনটু রুইন আফটার দ্য ডিসলিউশন অফ দ্য মোনাস্টারি ইন দ্য 16th সেঞ্চুরি, যেটা রিফরমেশন পিরিয়ড বলবো আমরা, ঠিক আছে? তো এই রিফরমেশন পিরিয়ড এসে, রিফরমেশন পিরিয়ড পুরো মানে রেনেসাঁস পিরিয়ড বা রিফরমেশন পিরিয়ড, ওই সময় এই মোনাস্টারগুলোকে ধ্বংস করা হয়, ঠিক আছে? তো যে নষ্ট করে ফেলা হয়। তো তারপর থেকে মোটামুটি তার এই অবস্থা। তো যাই হোক, এই অ্যাবি নিয়ে আমাদের মেইনলি আলোচনা। তো দেখো, এই টিনটান অ্যাবিতে বসে তিনি এই কবিতাটা লিখেছিলেন। তাহলে কবিতাটার লং নাম কি বলতো? মানে টিনটান অ্যাবি যদি বলা হয় এর অরিজিনাল নেমটা কি, তখন এটা লিখতে হবে। কি বলছে, নামটা কি দেখো তো? লাইনস কম্পোজড আ ফিউ মাইলস অ্যাবাভ টিনটান অ্যাবি। তার মানে টিনটান অ্যাবি থেকে কয়েক মাইল, তাই তো, একটু পাহাড়ের উপরে এই কিছু লাইন কম্পোজ করা হচ্ছে। কখন তিনি এটা লিখেছিলেন? অন রিভিজিটিং দ্য ব্যাঙ্কস অফ দ্য ওয়াই ডিউরিং আ ট্যুর। তাহলে একটা ট্যুরের সময় তিনি ওই ওয়াই রিভারটা কি রিভিজিট করছিলেন না ফার্স্ট টাইম ভিজিট করা, কবিতাটা যখন লিখছিলেন? রিভিজিট। পুনরায় আবার হ্যাঁ, এটা কিন্তু এনে বলা হচ্ছে। একটু রাখতে হবে গো, ইয়ারফোন ইউজ করো, না হলে দেখা যাচ্ছে কথা বলে তো কাজ হবে না। আচ্ছা, এবং লিখেছিলেন কত তারিখে? জুলাই 13, 1798, এই সময় তিনি লিখেছিলেন। তো দেখো, আমরা কবিতাটা পড়া সরাসরি শুরু করি, তারপরে আমরা বিস্তারিত আসবো। বলছে দেখো, 5 years have passed। তাহলে কবিতা যখন তিনি লিখতেছেন, কত সালে লিখতেছেন? 1798। এটা যখন লিখতেছেন তখন থেকে কত বছর পার হয়ে গেছে? 5 বছর। তাহলে কত সালে তিনি এসেছিলেন? কত সালে আসছিলেন? 1793। তাই তো? তাই বলছে 5 years have passed। এবং বলা হচ্ছে 5 summers with the length of 5 long winters। হ্যাঁ, তাহলে পাঁচটা লং উইন্টার সহ পাঁচটা সামার পার করে ফেলেছি। মানে 5টা সামার পার করা মানে কি, কত বছর হয়? 5 বছর। তার মানে এখানে সামার এবং উইন্টার উভয়ের কথা কেন বলা হয়েছে? উইন্টার কিসের প্রতীক বলো তো? ভালো না মন্দ? খারাপ দিনের প্রতীক না উইন্টার? হ্যাঁ, মানে উইন্টার ইজ দ্য সিম্বল অফ মিজারি, সাফারিং, তাই তো, এইগুলো। আর সামার বা স্প্রিং হচ্ছে কিসের প্রতীক? ইউথ, হ্যাপিনেস, চিয়ারফুলনেস, এগুলোর প্রতীক, তাই না? তাহলে 5টা মানে দুঃখ কষ্টের 5টা বছর পেরিয়ে আবার এখানে এসেছি। বলছে অ্যান্ড এগেইন আই হিয়ার দিস ওয়াটার্স। আমি আবারও সেই কথা আটকে গেছিল, শুনতে পাইনি স্যার। আমার কথা আটকে গেছে? না স্যার, ক্লিয়ার হই আছে। আচ্ছা, ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে, হয়তো ওনার নেটওয়ার্কের সমস্যা। ওকে, তো প্রবলেম নাই, আমরা তো রিপিট করবো, এই কথা রিপিট আসবে, সমস্যা না। অ্যান্ড এগেইন আই হিয়ার দিস ওয়াটার্স। আমি আবারও সেই পানির সাউন্ড শুনতেছি। কোন পানির সাউন্ড? কোথাকার পানি? রোলিং ফ্রম দিয়ার মাউন্টেন স্প্রিংস উইথ আ সফট ইনল্যান্ড মারমার। তার মানে কি, মনে করো এই যে আমরা এই যে এখানে মনে করো অ্যাবিটা, এই পাশ দিয়ে মনে করো ওয়াই রিভার বয়ে গেছে, আর এই মনে করো এই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছি, এই পাহাড়ের ভিতরে হয়তো কোনো ঝর্ণা রয়েছে, ঠিক আছে? তো এই ঝর্ণা বেয়ে পানি আবার এই নদীতে এসে মিলিত হচ্ছে। তো এই ঝর্ণা থেকে পানি পড়ে সেটা নদীতে মিলিত হওয়া পর্যন্ত যে তার যে চলমানতা, তাই না, তার যে ফ্লো, এই ফ্লোতে পানি যখন চলাচল করে তখন তার ও, এটা কার সমস্যা বলো তো? আনমিউট করো না প্লিজ। আচ্ছা, একটু ইয়ারফোন ইউজ করবা, না একটু মিউট রাখবা, ঠিক আছে? তাহলে তোমাদেরই প্রবলেম, এটা রেকর্ড হয়ে যাবে, বা আমি যে কথা বলতেছি সেখানে বারবার ডিস্টার্ব হবে। হ্যাঁ, এটা একটা সমস্যা, কারণ এই কথা বলতে বলতে লাইন কেটে গেলে আবার সমস্যা নতুন হয় আবার, কারণ আমরা একটা মোহের মধ্যে চলে যাই যখন আমরা কথা বলি, তাই না? ওটা হঠাৎ করে কেটে গেলে দেখা যাচ্ছে আবার
অন্য কথায় চলে আসতে হচ্ছে। ওকে, তো একটু সাবধানে থাকবা। তাই বলতেছি যে এখানে যে নদীর যে পানির যে ফ্লোটা যখন চল করে তখন কি ওখানে এক ধরনের সাউন্ড হয়, তাই না? পানি ফ্লো হওয়ার যে সাউন্ড, সেটা আবার ইনল্যান্ড কেন বলছে? কারণ এটা তো আর নদীতে পড়ার সাউন্ড না, বরং এই যে পাহাড়, এই পাহাড় যে আমরা দেখছি, এই পাহাড়ের মধ্যেই হয়তো ঝর্ণা আছে, যে ঝর্ণার পানি যখন পতিত হচ্ছে তখন দূর থেকে ওই পানি পড়ার সাউন্ডটা চারিদিকে ছড়িয়ে পড়ছে বা দূর থেকে শোনা যাচ্ছে। এই জন্য কবি কি বলছেন এই জায়গায়, যে এগেইন আই হেয়ার দিস ওয়াটার্স, যে ওয়াটার কি করছে, রোলিং ফ্রম দিয়ার মাউন্টেন স্প্রিংস। মাউন্টেন স্প্রিংস মানে হচ্ছে কি ওই পর্বত থেকে, তাই তো? স্প্রিং মানে কি ঝর্ণা, ঝর্ণা হয়ে সে যে রোলিং করতেছে, বয়ে পড়তেছে, সেটার সাউন্ড আমি আবারও শুনছি, যে সাউন্ডটা কোথা থেকে আসছে, উইথ আ সফট ইনল্যান্ড মারমার। মানে ইনল্যান্ড মানে হচ্ছে ওই পাহাড়ের ভিতর থেকে বা পর্বতের ভিতর থেকে যখন পানির সাউন্ড হচ্ছে তখন তার যে প্রতিধ্বনিত হচ্ছে সেই মারমারিং সাউন্ডটা আমি যেন এখনো শুনতে পাচ্ছি। কখনো কি এরকম সিলেট বা পাহাড়ি এলাকা ভ্রমণ করেছো কেউ? ঝর্ণার পানি স্যার, কেমন পড়ে সেটা রাঙামাটি শুনছো? যে হ্যাঁ, বা হয়তো ভিডিওতে আমরা দেখেছি, তাই না? যে যখন বিশেষ করে কিছু কিছু সিনেমা আছে, যে সিনেমাগুলো অনেক সময় বিভিন্ন পাহাড় পর্বতের মধ্যে হয়, যেখানে অনেক গুহার মতো থাকে, যেখানে গুহার ভিতর দিয়ে কি হচ্ছে, ঝর্ণা প্রবাহিত হচ্ছে, এবং আমরা ঝর্ণাটা দেখতে পাচ্ছি না, কিন্তু দেখা যাচ্ছে তার ওই যে ঝর্ণা দিয়ে পানি প্রবাহিত হওয়ার যে সাউন্ড, সেটা হয়তো আমরা দূর থেকে শুনতে পাচ্ছি। এইরকম একটা পরিবেশ এইখানে কবি আমাদের কাছে তুলে ধরছেন। ওয়ান্স এগেইন এগেইন কথাটা কেন বলছে? কারণ তিনি 5 বছর আগে এই সাউন্ডগুলো একবার শুনেছেন এখানে এসে, তাই না? আবারও 5 বছর পরে এসে একই জিনিস দেখতেছে, তাই বলতেছে যে ওয়ান্স এগেইন ডু আই বিহোল্ড। বিহোল্ড মানে কি বলতো? পুনরায় ধরো। দেখা, তাই তো? বিহোল্ড মানে হচ্ছে দেখা। ও কারণ গেল, এত সমস্যা। স্যার আমাদেরও কারেন্ট নেই। তোমাদেরও কারেন্ট নাই? ভেরি গুড। কারেন্ট না থাকাই ভালো, কারেন্ট না থাকলে কোনো টেনশন থাকে না, কারেন্ট থাকলে যত টেনশন। হ্যাঁ, আজ তাই বলছে যে ওয়ান্স এগেইন ডু আই বিহোল্ড দিস স্টিপ অ্যান্ড লফটি ক্লিপস। স্টিপ অ্যান্ড লফটি মানে কি? স্টিপ অ্যান্ড লফটি, হোয়াট ইজ দ্য মিনিং অফ স্টিপ? বলো, পাহাড় পর্বতগুলো কেমন হয়? সুউচ্চ হয় না, অনেক উঁচু হয় না? এই উঁচুটাকে বোঝাতে আমরা ব্যবহার করে থাকি হচ্ছে স্টিপ, মানে খাড়া। স্টিপ মানে আমরা প্রধানত বুঝি হচ্ছে একদম খাড়া, উপরের দিকে উঠে যাওয়া, এই অবস্থানকে, ঠিক আছে? তো এই যে এরকম স্টিপ, বুঝতে পারছো? মনে করো স্টিপ মাউন্টেন যদি আমরা বলি, তাহলে আমরা কেমন ইমেজ পাই? স্টিপ অ্যান্ড লফটি, এই যে এরকম, হ্যাঁ, হঠাৎ করে খাড়া হয় উপরের দিকে উঠে গেছে, এরকম বলতেছে কি কবি, এরকম স্টিপ অ্যান্ড লফটি মাউন্টেন্স অর হিলস যেন তিনি কি করছেন, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, দেখো বলছে কি ক্লিপস, এগুলোকে ক্লিপস বলা হয়, তাই না? পাহাড়ের বা পর্বতের চূড়াকে আমরা কি বলে থাকি? ক্লিপস বলি। তাই বলছে এখনো আমি আবার এসে ওই একই, হ্যাঁ, সুউচ্চ, হ্যাঁ, উঁচু, তাই তো, বা খাড়া যে পর্বত চূড়াগুলো, সেগুলো আমি এখনো দেখতে পাচ্ছি। দ্যাট অন আ ওয়াইল্ড সিক্লুডেড সিন ইমপ্রেস থটস অফ মোর ডিপ সিক্লুশন। দেখো এখানে কথাগুলো একটু খেয়াল করতে হবে। তাহলে আমি যখন একটা জিনিস একটু খেয়াল করো তো, মনে করো আমরা যখন এই যে সন্ধ্যাবেলায় বা দিনের বেলায় যখন রাস্তা চলাচল করি, তখন কি আমাদের ভিতরে কোনো একাকিত্ব ফিল হয় বা কোনো চারিদিকে শান্ত পরিবেশ থাকে? হয় স্যার, যখন একটু রাত হয় আর কি, হ্যাঁ, কিন্তু যখন সন্ধ্যার রাত দিকে দুপুর, মনে করো, মানে রাত দুপুর বলতে আমরা বুঝি রাত 12টা 1টা বা 2টার সময় তুমি যদি একা একই রাস্তা দিয়ে ঘোরো বা রাস্তা দিয়ে হাঁটো, তখন তোমার কেমন লাগে বলতো? একা একা লাগবে আর কি, লোনলিনেস ফিল হবে। চারিদিকে গা ছমছম করে, মনে হয় একটু পেছন থেকে ডাকে। অনেকবার হয়েছে স্যার। হ্যাঁ, একটা গায়ে ছমছম ভাব তৈরি হয়, ভয় ভয় কাজ করে, চারিদিকে মজা নিস্তব্ধতা আছে বা স্যার। নীরবতা। তা কবিও বলতেছে যখন আমি এই যে সুউচ্চ পাহাড় পর্বতগুলো দেখি, হ্যাঁ, তখন কেমন হয়? দ্যাট অন আ ওয়াইল্ড সিক্লুডেড সিন, কারণ এটা হচ্ছে কি একটা ওয়াইল্ড সিক্লুডেড সিন। সিক্লুডেড মানে কি? নির্জন। সিন মানে কি? একটা দৃশ্যপট বা একটা পরিবেশ। তাহলে এরকম একটা ওয়াইল্ড মানে বন্য, যেখানে মানুষ বসবাস করে না, যেখানে মানুষ থাকে না,
এরকম একটা ওয়াইল্ড সিক্লুডেড সিনে যদি কেউ আসে, তখন অবশ্যই এই যে স্টিপ অ্যান্ড লফটি ক্লিপগুলো কি করে, ইমপ্রেস থট, মানে আমাদের ভিতরে এক ধরনের চিন্তাশীলতাকে সৃষ্টি করে। ইমপ্রেস করা মানে সৃষ্টি করা, ক্রিয়েট করা, প্রডিউস করা, একটা থট তৈরি করে, যে থট নিজেই আবার কেমন, থট অফ মোর ডিপ সিক্লুশন, যে চিন্তাগুলোও আরো বেশি সিক্লুডেড। তাহলে জায়গাটা তো সিক্লুডেড, নির্জন, কিন্তু আমাদের চিন্তা ভাবনাগুলোও ওরকম নির্জনতাপূর্ণ, আবেগী চিন্তা ভাবনা আমাদের ভিতরে সৃষ্টি হয় যখন আমরা এরকম নির্জন জায়গাতে আসি। তো কবি বলতেছে আমারও ঠিক এমনটা হচ্ছে। যখন আমি এখানে আগে এসেছিলাম তখন কেমন হচ্ছিল তা জানি না, কিন্তু এখন কেমন হচ্ছে, যেন সেই একাকিত্ব বোধ করছি, এক ধরনের নীরবতা বোধ করছি, একটা শান্ত পরিশ্রান্ত ভাব মনে করছি, গা ছমছম একটা পরিবেশ এখানে আমি ফিল করছি। এবং বলা হচ্ছে ক্যান কানেক্ট দ্য ল্যান্ডস্কেপ উইথ দ্য কোয়াইট অফ দ্য স্কাই। এবং এই যে সুউচ্চ ক্লিপগুলো বা পাহাড়ের যে চূড়াগুলো, এই চূড়াগুলো যেন কি করছে, ল্যান্ডস্কেপকে আকাশের কোয়াইটনেসের সাথে যেন একটা কানেকশন তৈরি করে দিচ্ছে। হ্যাঁ, এই যে দেখো, এই যে আকাশ, এই মনে করো আকাশ, আর এই চূড়াটা মনে হচ্ছে না যে আকাশের সাথে লেগে গেছে, দূর থেকে দেখলে এমনটা মনে হয় না? এইগুলো যেন আকাশের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। হ্যাঁ, এরকম একটা ভাব যেন কবি বোধ করছেন। দেখো, এরকম পাহাড়ে বা এরকম নির্জন এলাকায় গেলে আসলে এমনটাই মনে হওয়ারই কথা, যেখানে একটা আলাদা ধরনের নীরবতা, যেখানে পাখির গুঞ্জন নেই, তাই তো, যেখানে তারপরে হচ্ছে মনে করো এখানে আরো কি কি নাই, মনে করো মানুষের কোলাহল নাই, তাই তো, গাড়ির সাউন্ড নাই, সবকিছু মিলে কি হচ্ছে, কানেক্ট দ্য ল্যান্ডস্কেপ উইথ দ্য কোয়াইট অফ দ্য স্কাই, যেন আকাশের ওই সুউচ্চ আকাশের যে নীরবতা, ওই নীরবতার সাথে যেন ল্যান্ডস্কেপকে বা ভূমিকে যেন কি করে দিচ্ছে, কানেক্ট করে দিচ্ছে, একসাথে লিঙ্কড করে দিচ্ছে। কোন জিনিসটা লিঙ্ক করতেছে এই জায়গায়, লিঙ্কের কাজকে কি করতেছে? পাহাড়ের সুউচ্চ এবং হ্যাঁ, সুউচ্চ খাড়া, তাই তো, যে ক্লিপ বা পর্বত চূড়া বা মাউন্টেন ক্লিপ, এগুলো। হ্যাঁ, ও এই ছেলে মেয়ে এগুলো তো বিপদ। আমি কেটে দিচ্ছি, ক্লাসে আছি, সে বুঝতেছে না নাকি, বুঝলাম না তো আমি, একটু দাঁড়াও তো। চলে আসছে। আচ্ছা, সবাই শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার। আচ্ছা হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি যে গ্রুপে তোমাদেরকে মেসেজগুলো দিই, এই মেসেজগুলো বুঝতে কি খুব সমস্যা হয় বলো তো? না স্যার। না স্যার, হ্যাঁ, আমি যে মেসেজগুলো দিই এগুলো মনে হয় তোমাদের বুঝতে অসুবিধা হয় নাকি? আমি বাংলায় বলবো না হিন্দিতে বলি না ইংলিশে বলি, বলো বলো কিসে বলি যে আমার মেসেজগুলো তোমরা বোঝো না? সহজ ভাষায় বলেন। হ্যাঁ, তারপরও নাকি অনেকে বুঝতে পারে না, ওদের নাকি বুঝতে অসুবিধা হয় মেসেজগুলো। হুম, তো যদি আমাদের কারো যদি সমস্যা হয় তাহলে আমাদের বলতে হবে। মেসেজ যদি আমার মনে হয় যে আমি আপনার বাংলা ভাষা বুঝতেছি না, তাহলে অন্য কোনো ভাষায় বলতে হবে। হ্যাঁ, এত ক্লিয়ার করে দেওয়ার পরে যদি মেসেজ না বুঝো তাহলে তো সমস্যা। এই যে তোমাদের যে গ্রুপ থেকে রিমুভ করেছি, কেন রিমুভ করেছি, কেন রিমুভ করবো এবং তোমরা কিভাবে যুক্ত হবা, এই মেসেজটা কি বুঝতে কারো অসুবিধা হয়েছে? না স্যার। না স্যার। না স্যার, সিঙ্গেল রিমুভ করেছি এখানে, বা কোনো সমস্যা না। রিমুভ করেছি না, সবাইকে রিমুভ করেছি? না স্যার, সবাইকেই রিমুভ করছেন। তাহলে এই কথাটা তো আমি ক্লাসেও বলে দিয়েছি, আমি ক্লাসেও বলেছি, মেসেজেও বলেছি এবং মেসেজে 2-3 বার বলেছি। হ্যাঁ, তারপরে যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে পড়াশোনায় বাদ দেওয়া উচিত। যে আমার কথা যদি কারো বুঝতে অসুবিধা তাহলে জি স্যার। ক্লাসই বাদ দিতে হবে। আবার কে কেউ মনে করছে যে আপনি যেই 10 মাস পড়াবেন সেটার ফি মাত্র 510 টাকা। ওটা কোথায় লেখা আছে বলো? ওটা তো আমি প্রথম দিনও বলে দিয়েছি এবং প্রত্যেকের তো আলাদা করে মেসেজও দেওয়া হয়েছে। ওটা কি মান্থলি ফি সিস্টেম, মাসিক
ফি ভিত্তিক। এই মেসেজটা কে পায়নি বলো? হ্যাঁ, এতটুকু ওরা হয়তো টিচার সবাই পেয়েছে। হুম। তো যাই হোক, এখন এছাড়াও যদি আরো কোনো ভাষা থাকে আমাকে বলবা, আমি আরো সহজ করে বলবো। আর না বুঝতে আমাকে কল দিবা, কিন্তু চুপচাপ থাকবে না দয়া করে, কারণ একই জিনিস ক্লাসে বলা হয়, মেসেজে বলা হয়, তারপরও তোমাদের এখন অনেকে আছে যারা বুঝে উঠতে পারো না যে কি করা হচ্ছে। বুঝতে পেরেছো? হুম। আর আরেকটা বিষয় হলো, ক্লাসে না বুঝলে ক্লাসে বলবা। এমন কিছু বিষয় আছে মেসেজে বোঝানো যায় না। মেসেজে বোঝাতে হলে আমাকে 1 ঘন্টা ধরে তোমার সাথে চ্যাট করতে হবে। তুমি এক বুঝবা, আমি আরেক বুঝাবো, আমি এক বুঝবো, তুমি আরেক বুঝবা। এই জন্য হয় ক্লাসে বলবা, না হয় চুপ থাকবা। ওই মেসেজে আমি কোনো উত্তর দিতে পারি না। দুই একটা ব্রিফ কোশ্চেনের পয়েন্ট ইনফরমেশন কোনো বিষয় হলে সেটা বলা যায়, কিন্তু একটা ডিসকাসিভ বিষয় কোনো দিন এই মেসেজে বুঝিয়ে দেওয়া যায় না কাউকে। এটা ক্লাসেই বলতে হবে। ঠিক আছে? আর হ্যাঁ, এখানে আসবে যাবে স্টুডেন্ট, এটা আসবে যাবে, শুধু সময়টা পার করবে, সময় নষ্ট করবে, তারা ভালো টিচার খুঁজে বেড়াবে। টিচার কেউই খারাপ না, যেখানে পড়াশোনা করবা সেখানে থাকবা। এই আমার কাছে পড়ে অনেকে এখনো পড়তেছে, আবার যারা পড়তেছে না তারা ওই আজীবন বিভিন্ন টিচারের কাছে লাফালাফি করে বেড়াচ্ছে। তাদের পড়া কখনো শেষও হবে না, ওই শেষ পর্যন্ত আবার ঘুরে আসতেছে যখন অর্ধেক পড়াশোনা হয়ে গেছে। ঠিক আছে? হ্যাঁ, টিচারকে জাজ করতে করতে বছর হ্যাঁ, শেষ ওদের হয়ে যাবে। বছর শেষ হয়ে যায়। হ্যাঁ, শেষে আবার ঘুরে আসে, ঘুরে ফিরে সব শেষ হয়ে যায়। অতএব বিশ্বাস করে যেখানে পড়বা সেখানেই পড়ো, কোনো স্যারই খারাপভাবে পড়ায় না। হ্যাঁ, পড়ানোর ধরনটা ভিন্ন হতে পারে। ঠিক আছে? তো আমি বলতেছি না আমার কাছে পড়তে হবে, এই তো এই জন্য বিষয়গুলোকে একটু খেয়াল করতে হবে, যে যদি তোমার এখানে ভালো না লাগে তো লিভ নিয়ে নিবা, বা আমাকে বলে জানাবা, কিন্তু চুপচাপ থাকবা না। হ্যাঁ, আর যে কোনো মেসেজ আমি যেটা মেসেজে বলি সেটা ক্লাসেও বলি। অন্তত ক্লাসগুলো করলেও তুমি আমার মেসেজগুলো কখনো বাদ পড়তে পারে না, বা তুমি যে জানবা না এটা আমার কাছে মনেই হতে পারে না, কারণ ক্লাসে রেকর্ড আছে, সাথে সাথে মেসেঞ্জারও মেসেজ আছে, গুগল ক্লাসরুমেও বলা আছে। তাহলে এত কিছুর পরেও যদি একজন না জানে, তাহলে বুঝতে হবে সেই স্টুডেন্টকে আমার এখানে পড়ার কোনো মানেই হয় না, তোমার এখানে থাকাই উচিত না। আমি তো তাকে রাখবোও না, ব্যাপারটা এরকম। আমি জোর করে অনেককে বাদ দিয়ে দিয়েছি, কারণ এদের পড়ানো মানে ডিস্টার্ব করা। তারা নিজেরা পড়াশোনা করবে না, অন্যকে পড়াশোনা করতে দিবে না। আচ্ছা, তো যাও, এই পড়াশোনার ব্যাপারে আমি খুবই বিরক্ত হই যখন কেউ রেগুলার ক্লাস না করে একই প্রশ্ন বারবার করে, একই সমস্যা বারবার বলে। আচ্ছা, তো ঠিক আছে। এই পড়তে পড়তে ডিস্টার্ব হলে আমার খুবই মাথা গরম হয়, কারণ এই সাহিত্যের বিষয়টা মানে একটা জায়গা থেকে এক জায়গায় উঠে গেলে আর ওইটাকে মানে খুবই ইয়া লাগে, বিরক্ত লাগে। হুম। জি স্যার, এমনটা ক্লাসে স্যার হয়। আমাদেরও বিরক্ত লাগতেছে। আচ্ছা, সমস্যা নেই, নাও। ওকে, তাহলে এখানে আমরা পড়লাম যে কবি 5 বছর পর আবার সেই তিনটা ন্যাভিতে এসেছে, ওয়াই রিভারের হ্যাঁ পাশে বসে তিনি হয়তো প্রকৃতিকে অবলোকন করতেছেন, এবং তিনি ওখানকার একটা ইমেজ বা পিকচার তিনি আমাদের কাছে তুলে ধরেছেন। তার বলছে, দেখো, দ্য ডে ইজ কাম হোয়েন আই এগেইন, বলছে আবারও সেই দিন এসেছে, হোয়েন আই এগেইন রিপোজ হেয়ার। রিপোজ মানে বুঝি তো, হোয়াট ইজ দ্য মিনিং অফ রিপোজ? পুনরায় আশ্রয় নেওয়া বা বিশ্রাম। শুয়ে পড়া, তাই তো? মানে বিশ্রাম নেওয়া, শোয়া, একটু গায়ে এলিয়ে দিয়ে শুয়ে পড়া, এটাকে রিপোজ বলা হয়, মানে একটু বিশ্রাম নেওয়া, তাই তো? আমরা অনেক সময় গেলে না যে আমরা ছোটবেলায় যেখানে ঘুরতাম একসময়, মনে করো, হ্যাঁ, বা যে মাঠে বা পুকুর পাড়ে আমরা হয়তো বা ঘুরতাম বা বসতাম বা থাকতাম, সেখানে গেলে আমাদের কাছে কেমন মনে হয়? পুনরায় ওই জিনিসটা নিশ্চয়ই আমরা ফিল করি, সে আগের দিনগুলোর কথা মনে পড়ে, তাই না? হ্যাঁ, কি বললাম, রিপোজ এগুলো লিখবো মিনিং, মাথাটাই খারাপ হয়ে গেছে। তারপর দেখো, আ স্টেট অফ রেস্ট, স্লিপ অফ ট্র্যাঙ্কুইলিটি, মানে বসে একটু রিল্যাক্স করা, তাই তো, একটু নীরব থাকা, এরকম একটা অবস্থা। তাই বলছে এখানে আমি আবারও কি করছি, এগেইন। হ্যাঁ, দেখো, দ্য ডে ইজ কাম এগেইন হোয়েন আই এগেইন, দেখো, রিপোজ হেয়ার আন্ডার দিস ডার্ক সিকামোর। সিকামোর কি? হোয়াট ইজ সিকামোর? স্যার গাছ। একটা গাছের নাম। এখানে তো আমরা অনেকগুলো গাছের নাম পেয়েছি, তাই না? অনেক বড় বড় গাছের নাম কিন্তু আমরা পেয়েছি। তো সিকামোর এরকম একটা গাছ, বিশেষ করে আমরা এলিজিতে পেয়েছিলাম না কয়েকটা গাছের নাম, এল ট্রি, তাই না? তা হচ্ছে দেখো, বাটনউড ট্রি, এটাকে আর বলা হচ্ছে বাটনউড ট্রি। ট্রিটা কেমন আমরা একটু দেখি। তা বলছে এই যে সিকামোর ট্রি,
এই ট্রি এর নিচে আমি আবারও শুয়ে বিশ্রাম নিচ্ছি। ব্যাপারটা ঠিক এরকম যে আবারও সেই দিন এসেছে, হয়তো এর আগেও তিনি এসে এই গাছের নিচে হয়তো বা আশ্রয় নিয়েছিলেন বা বসেছিলেন বা শুয়েছিলেন, তাই না? আবারও তিনি বলতে চাচ্ছেন কি, এই একই গাছের নিচে আমি আবারও শুয়ে বিশ্রাম নিচ্ছি। হুম, তাই বলছে অ্যান্ড ভিউ দিস প্লটস, এবং এখানে শুয়ে শুয়ে এই যে প্লটস গুলো দেখছি, মানে কি জায়গাগুলো দেখতেছি। হ্যাঁ, দিস প্লটস অফ কটেজ গ্রাউন্ড। কটেজ গ্রাউন্ড কেন বলা হচ্ছে? কারণ এই যে গ্রাউন্ড, এই যে মাঠ, এখানে গাছের কি রয়েছে, এক একটা যেন কটেজের মতো। হুম, দিস অর্চার্ড টাফটস। অর্চার্ড মানে কি? বন বা গাছ, আপেল বিশেষ করে বাগান। ফলের বাগানকে বোঝায় বা বাগান। ফলের গাছকে বোঝায়, তাই না? ফলের বাগান বা ফলের গাছকে বোঝায়। এখানে টাফটস মানে কি? মানে ঘন বন, ঘন জঙ্গল, তাই তো? তারপর ছোট ছোট গাছের যে কি বলি ওটাকে আমরা, ঝোপ, হ্যাঁ, এইগুলো যে প্লট আকারে হয়ে আছে, এখানে শুয়ে শুয়ে আমি সেগুলো দেখছি। হুইচ অ্যাট দিস সিজন, যে গাছগুলো এই ঋতুতে, উইথ দেয়ার আনরাইপ ফ্রুটস, গাছগুলোর যে ফ্রুট আছে সেগুলো কি পাকা না মানে কাঁচা? কাঁচা। হ্যাঁ, কাঁচা, তাই না? বলছে হুইচ, যে আচ্ছা স্যার, গাছগুলো আমরাই অ্যাট দিস সিজন, এই ঋতুতে যেগুলোর ফল হচ্ছে এখন আনরাইপ, মানে আনরাইপ ফুল, মানে ফলের পূর্ণ এই যে গাছ, এই গাছগুলোর প্লটগুলো আমি এখান থেকে দেখছি। আর যেগুলো কি আর ক্ল্যাড ইন ওয়ান গ্রিন হিউ, তাহলে যেহেতু মনে করো যে যে গাছের, বিশেষ করে আম গাছে, আম যখন কাঁচা থাকে তখন কোন কালার থাকে আমের, বলো তো? সবুজ। গাছের পাতা সবুজ, Green. আম সবুজ, তাহলে সবকিছু মিলে কি কি দাঁড়াবে? সবকিছু মিলে কি দাঁড়াবে? সবকিছু মিলে পুরো সবুজ, গাছটাই যেন কি, সবুজ। হ্যাঁ, সবুজ দিয়ে সবুজ আচ্ছাদিত। ফুল। Green. Clad মানে সবুজের কি? সমারোহ। আচ্ছাদিত, হ্যাঁ? আর ক্ল্যাড ইন ওয়ান গ্রিন হিউ, গ্রিন হিউ মানে কি? সবুজ রং দ্বারা যেন পুরো গাছ যেন আচ্ছাদিত। অ্যান্ড লুজ দেমসেলভস মিড গ্রুপস অ্যান্ড কপসেস, হ্যাঁ, এবং গাছগুলো এমন ভাবে ঘনবসতি হয়ে আছে, একটা গাছের সাথে আরেকটা গাছ এমন ভাবে লেগে আছে যেন গাছগুলো কি কি মানে কি করছে, তাদেরকে যেন হারিয়ে ফেলেছে। কিসের ভিতরে? গ্রুপস অ্যান্ড কপসেস এর ভিতরে। গ্রুপস মানে কি? গ্রুপস বুঝো? গ্রুপস মানে হচ্ছে যেখানে ঘন গাছের পাতা বা ডাল থাকে। বিশেষ করে আমরা যখন জঙ্গলের দিকে তাকাই তখন মনে হয় না একটা গাছ আর একটা গাছের ভিতরে ঢুকে গেছে। হ্যাঁ, এই যে দেখো এখানে যদি আমরা জি তাকাই, স্যার। এই যে পিছনে যে গাছপালাগুলো, এগুলো বড়ও হয় না, এটা একটা সমস্যা, ছোট ছোট লাগে দেখতে। আচ্ছা, মনে করো ডিপ জঙ্গল, ইমেজ নিয়ে আসি। এই যে মনে করো এখানে, এখানে কেমন অবস্থায় আছে, একটা গাছের সাথে আরেকটা গাছ মিলে একটা ঘন অবস্থা তৈরি হয়েছে না? তো এরকম যেন গাছগুলো একজন আরেকজনের সাথে কি কি হয়েছে, জড়িয়ে পেঁচিয়ে যেন নিজেদেরকে হারিয়ে ফেলেছে। হ্যাঁ, তাই সেটাই বলতেছে অ্যামিড গ্রুপস অ্যান্ড কপসেস। গ্রুপস মানে হচ্ছে ঘন জঙ্গল বা বন বা ডালপালা দিয়ে ঘন অবস্থা, আর কপস মানে বুঝো তো? ঝোপঝাড়। হ্যাঁ, বলো কি কপস মানে কি? দেখি ইমেজ জানতে পারি কিনা। দেখো এই যে বলছে আ স্মল গ্রুপ অফ ট্রিজ, দেখো এটা দুটার শব্দ কিন্তু একই, গ্রুপ অ্যান্ড কপসেস। হ্যাঁ, মানে অসংখ্য লতা পাতা, তাই তো, গাছ জড়িয়ে পেঁচিয়ে একদম ঘন একটা অবস্থা তৈরি করেছে, এবং গাছগুলো মনে হচ্ছে কি একজন আরেকজনের সাথে নিজেদেরকে জড়িয়ে পেঁচিয়ে নিজেদেরকে হারিয়ে ফেলেছে। মানে মূল কথা হলো এখানে তিনি এটাই বলতে চাচ্ছেন যে প্রচুর ঘন গাছে পূর্ণ এই যে জঙ্গল বা এই যে গ্রাউন্ড বা এই যে বন, এইটাকে আমি দেখতেছি এই সিকামার ট্রিয়ের নিচে শুয়ে দেখতে। আচ্ছা, সিকামারের সাথে একটা শব্দ ইউজ করা হয়েছে, সেই শব্দটা কি? কেমন গাছটা কেমন? ডার্ক। ডার্ক বলতে আসলে কি বোঝানো হচ্ছে? ডার্ক বলতে কি গাছের কালারকে বোঝানো হচ্ছে, নাকি আসলে গাছটা এত ঘন সবুজ, ঘন মানে সবুজ বোঝানো যাবে? গাঢ় সবুজ। হ্যাঁ, মনে হচ্ছে এটা ডার্ক, তাই না? এরকম মানে ঘন বোঝাতে, ঘনত্ব হ্যাঁ, বোঝাচ্ছে। ঘনত্ব বোঝাতে হয়তোবা তিনি ডার্ক শব্দটা ইউজ করে, যেমন এখানে ডার্ক বোঝাচ্ছে, তাই না? এই যে দেখো এখানে যে অবস্থাটা, প্রচুর গাছ হয়ে আছে, আর ওই গাছের নিচে শুয়ে তিনি সামনে পুরো যেন ল্যান্ডস্কেপটাকে এনজয় করছেন। ওয়ান্স এগেইন আই সি দিস হেজ রোজ,
হেজরো মানে কি, মানে ঝোপের সারি, মানে অসংখ্য ঝোপ হয়তোবা সারিবদ্ধভাবে জন্মেছে। বলছে আমি আবারও এই হেজরো গুলো দেখতেছি। বলছে হার্ডলি হেজরোজ, বলছে হেজগুলোকে রো বলে মনে হচ্ছে না খুব একটা, কিন্তু এরকম হেজরো মনে হচ্ছে। মনে হচ্ছে যেন লিটল লাইন্স অফ স্পোর্টিভ উড রান ওয়াইল্ড, যেন অনেকটা দেখতে ওই স্পোর্টিভ উডের মতো। স্পোর্টিভ উড মানে বুঝো হোয়াট ইজ স্পোর্টিভ উড? যে গাছটা, না স্যার। যে গাছটা মানে কি বলবো, যে নিজের ইচ্ছা মতো জন্মেছে, আঁকা বাঁকা হয়ে এদিক ওদিক হয়ে জন্মেছে। এখানে আসলে অন্য কিছু বোঝাচ্ছে। এখানে জি স্যার, গাছ, বনজ গাছগুলো যেগুলো বনজ গাছগুলো, তাই না? আঁকা বাঁকা বিশেষ করে হয়। লতা পাতা যে গাছগুলো, কি এগুলো কেমন ভাবে জন্মায়, মানে এলোমেলো ভাবে, তাই না? মানে যেন নিজের ইচ্ছা মতো। এই জন্য কি স্পোর্টিভ বলা হয়। বিশেষ করে বাচ্চাদেরকে আমরা যেমন বলি, হ্যাঁ, বাচ্চারা নিয়ম মানে না, সবসময় খেলার চলে থাকে। এখানে গাছগুলো যেন সেই মানে যেহেতু প্রুনিং করা নেই, স্বাধীনভাবে যেহেতু তারা বড় হয়েছে, এই তাই কবি বলছে কি স্পোর্টিভ উড রান ওয়াইল্ড। তাহলে গাছ কি দৌড়ায় নাকি? রান বলতেছে এখানে, নাকি ইচ্ছা মতো জন্মানো বোঝাচ্ছে? ইচ্ছা মতো জন্মানো হ্যাঁ, এবং ইচ্ছা বৃদ্ধি মতো হওয়া। জন্ম হওয়া, তাই তো, ইচ্ছা মতো বড় হওয়া। এখানে রান মানে হচ্ছে বড় হওয়া, বা হচ্ছে নিজের অবস্থানটাকে ছড়িয়ে দেওয়া, বেড়ে এরকম ওঠা একটা স্যার। অবস্থাকে বোঝাচ্ছে। ঠিক আছে তো? তাই বলতেছে যে কবি যেন ওখানে শুয়ে শুয়ে দেখতেছেন অসংখ্য অসংখ্য হেজের রো, ঝোপের রো। আর এই ঝোপগুলো এমন ভাবে জন্মেছে যেন তাদের ইচ্ছা মতো জন্মেছে, হ্যাঁ, এদিক সেদিক, হ্যাঁ, যেন তারা দৌড়ে বেড়াচ্ছে, দৌড়ে বেড়ানোর মতো করে যেন চারিদিকে ছড়িয়ে পড়েছে এই হেজরো গুলো। এবং অনেকটা লিটল লাইন্স, যেন অনেক সময় দেখো আগে গ্রামে কি করা হতো, গ্রামের মানে এখন তো প্রাচীর দেওয়া হয়, আগের যুগে গ্রামে কি করা হতো জানো তো? ওই বিভিন্ন ধরনের গাছ লাগিয়ে বাড়ির আঙ্গিনাকে বা বাড়ির এরিয়াটাকে কি কি করা হতো, বেড়া দিয়ে ঘিরে রাখা হতো, তাই না? বেড়া বুঝো, বেড়া? জি স্যার, বিভিন্ন স্যার। ধরনের ছোট ছোট, তাই তো, গুল্ম জাতীয় যে গাছ, সেই গাছগুলো দিয়ে বেড়া দিয়ে মানে মানে প্রাচীরের মতো করে রাখা হতো। তো এখানেও ঠিক কবি ওইরকম ভাবে বলতেছেন, এবং বলছে দিস পাস্টোরাল ফার্মস গ্রিন টু দ্য ভেরি ডোর। এবং এই যে পুরো পাস্টোরাল ফার্ম মানে কি, এই যে পুরো গ্রাম্য পরিবেশ, এই যে ফার্ম, এখানে যে বসে বসে আমি দেখতেছি, যেন একদম বাড়ির দরজা পর্যন্ত যেন গ্রিন, হ্যাঁ, সবুজ ঘাস, চারিদিকে গাছপালা, গাছে রয়েছে অসংখ্য লতা পাতা, এবং সব কিছু কেমন, সব কিছু সবুজ আর সবুজ, একদম বাড়ির দরজা পর্যন্ত যেন। হয়তো দেখা যাচ্ছে ওইখানেই হয়তোবা ওই টিনটার্ন অ্যাবের কাছেই হয়তোবা কোনো বাড়ি রয়েছে, তাই না? যেমন হচ্ছে অ্যাবি তো আমরা পেলাম, ওইরকম হয়তো অসংখ্য বাড়িটাই রয়েছে, যে বাড়ির একদম দরজা পর্যন্ত যে রাস্তা, সে রাস্তাটাও যেন কেমন পুরো গ্রিন হয়ে আছে। অ্যান্ড রেডস অফ স্মোক, এবং রেডস অফ স্মোক সেন্ট আপ, এবং এই বাড়িগুলোর ভিতর থেকে ধোঁয়ার এক কুণ্ডলি যেন বার হচ্ছে। সেন্ট আপ মানে কি উপরের দিকে ওঠা, তাই না? রেডস মানে কি কুণ্ডলি, তাহলে ধোঁয়ার কুণ্ডলি। সেন্ট আপ হচ্ছে ইন সাইলেন্স ফ্রম অ্যামং দ্য ট্রিজ। তাহলে কবি যেখানে শুয়ে আছে বা বসে আছে, সেখান থেকে দেখতে পাচ্ছেন ওই বনের জঙ্গলের ভিতর থেকে উপরের দিকে কেমন জানি ধোঁয়ার কুণ্ডলি বার হচ্ছে। কারণটা কি? এখানে কি নিশ্চয়ই মানুষ বসবাস করতেছে নাকি? কোনো না কোনো মানুষ আছে, এই জন্য তারা হয়তো আগুন জ্বালিয়েছে, সেই আগুন থেকে যেন জি ধোঁয়া স্যার। বার হচ্ছে। এবং বলছে উইথ সাম আনসার্টেন নোটিস, বলছে ঠিক মতো দেখা যাচ্ছে না আসলে ধোঁয়াটা আসছে কোত্থেকে, তবে অ্যাজ মাইট সিম, তবে মনে হতে পারে অফ ভ্যাগ্র্যান্ট ডুয়েলার্স ইন দ্য হাউসলেস উডস। হ্যাঁ, বলছে এই যে বাড়িহীন, এখানে তো কোনো তেমন মানে মানুষ বসবাসের তেমন কোনো বাড়িঘর নাই, কিন্তু তারপরেও হয়তো বা কোনো ভ্যাগ্র্যান্ট ডুয়েলার্স বুঝো, হয়তো কোনো গৃহহীন মানুষ, অথবা কোনো ফকির বা কোনো সাধু বা কোনো সেন্ট, তাই তো, তারা হয়তো এই জঙ্গলে বসবাস করছে। এই যে বলছে অর অফ সাম হারমিটস কেভ, যে হয়তো বা কোনো কেভ, মানে কেভ আছে, যে কেভের ভিতরে কোনো হারমিট বা সাধু ওখানে বসে বসে হয়তো সে তার ধ্যান করছে, রাত হলে পারে বা দিন হলে পারে তার পূজা বা তার মানে কি বলে প্রার্থনার উদ্দেশ্যে হয়তো বা মানে অথবা প্রতিরক্ষার উদ্দেশ্যে হয়তো কাঠ জ্বালিয়ে রেখেছে, যে কাঠ থেকে কি হচ্ছে, ধোঁয়া বার হচ্ছে। আর এই ধোঁয়াটা সাইলেন্টলি আকাশের দিকে উঠে যাচ্ছে কুণ্ডলি পাকিয়ে, সেটা যেন কবি এখান থেকে দেখতে পাচ্ছেন। দেখো বলছে হোয়ার বাই হিজ ফায়ার দ্য হারমিট সিস অ্যালন। হ্যাঁ, হয়তো বা কেভের ভিতরে আগুন জ্বালিয়ে রাখা হয়েছে, যে আগুনের পাশে এই হারমিট বসে বসে হয়তো কি করছে, ধ্যান করছে।
তাই এরকম একটা ইমেজ এখানে এখানে মেনলি তৈরি করলেন। হ্যাঁ বলো, কেউ কিছু বলতে স্যার চাচ্ছো? এখানে হারমিটস কে মানে সাধুর বাড়িটা বুঝাইছে। হ্যাঁ, এখানে বাড়ি বুঝবো না, হয়তো বা কোনো এই যে পর্বত, তার চারিপাশে কি পর্বত আছে না, হয়তো কোনো কেভ বা গুহা যেখানে হয়তো হারমিটটা থাকে। এখানে বাড়ি বললে তো একটা মানে ইয়া বোঝায়, তাই না, একটা লিভিং প্লেসকে বোঝায় যেখানে তোমার একটা নির্দিষ্ট স্থানে যাচ্ছে। নির্দিষ্ট মানে বিল্ডিং টিল্ডিং থাকে এরকমটা। আর কেভ মানে কি, এখানে কোনো বিল্ডিং থাকবে নাকি পাহাড় পর্বতের ফাঁকা জায়গাকে বোঝায়? পাহাড় পর্বতের মাঝে। হ্যাঁ, যেখানে হয়তো সে নির্জনভাবে একাকী বসে হয়তো সে গডের সান্নিধ্য পাওয়ার জন্য হয়তো চেষ্টা করতেছে। তো এরকম একটা পুরো পরিবেশে তিনি যেন নিজেকে মানে কি বলবো, খুবই হারমিট ক্যাপিটাল লেটার কেন? হ্যাঁ বলো। হারমিটের এক্স ক্যাপিটাল কেন স্যার? হারমিটের নাম এখানে ক্যাপিটাল কেন? জি স্যার। আহ, এটা তো আমরা কমন নাউন জানি, তাই না? তাই তো, হারমিটের নামটা তো আর কারো নাম না, তাহলে স্যার ক্যাপিটাল হলো কেন, এটাই তো প্রশ্ন। জি স্যার। হ্যাঁ, এখানে কবি মনে করো ওনার নামটা জানেন না, ঠিক আছে, তিনি তাকে ওই হারমিট বলেই চিনলেন, মানে নামটা ওইভাবে আমরা অনেক সময় দিয়ে থাকি না কিছু কিছু কারো কারো নাম। ডক্টর, আমরা কি কোনো নাউন পড়েছি, নাউনের ব্যবহারটা? যেমন প্রিন্সিপাল অমুক, নামের সাথেই অনেক সময় দেখা যাচ্ছে জুড়ে গেছে ওইটা, তখন এই প্রিন্সিপাল পিটা কমন নাউন হলেও ওটাকে আমরা নামের অংশ হিসাবে ক্যাপিটালাইজেশন করি। তা কবি হয়তো বা তিনি তার নামটা জানেন না, কিন্তু তাকে হারমিট বলেই চালিয়ে দিলেন এবং সেটাকে ক্যাপিটালাইজেশন করলেন। এরকম অসংখ্য পাবা, বুঝতে পেরেছ, যেখানে কমন নাউনকে কি করা হয়েছে, ক্যাপিটালাইজেশন করে ব্যবহার করা হয়েছে এবং যেটা দিয়ে একজন বিশেষ ব্যক্তিকে নির্দেশ করা হচ্ছে। বুঝতে পেরেছ? বুঝেছি স্যার। হ্যাঁ, জি স্যার। কারণ সবসময় খেয়াল করবা কমন নাউন আর প্রপার নাউনের মধ্যে পার্থক্যটা কোন জায়গায়। বলো, এখন এমনও তো হতে পারে যে আমরা প্রপার নাউনকে কমন নাউন হিসাবে ইউজ করছি, তখনও তার আমি স্মল লেটার ইউজ করি নাই, এরকম হতে হতে পারে না? আমরা কি কখনো এরকম পেয়েছি আর্টিকেল পড়তে গিয়ে যে কখনো প্রপার নাউনকে আমরা স্মল কি কমন নাউন হিসাবে ইউজ করি? যে হি ইজ আ নজরুল, হি ইজ আ নজরুল, এখানে নজরুলটা কি ক্যাপিটাল নাউন না? এখানে ক্যাপিটাল, এটা কি ক্যাপিটাল নাউন, এই সরি, এটা কি প্রপার নাউন নাকি আসলে কমন নাউন হবে। তাহলে কমন নাউন বলে কি আমরা ক্যাপিটাল ইয়া করব, স্মল লেটার করব? না স্যার। না স্যার। তো এরকম কবিদের কিছু ব্যাপার রয়েছে, বুঝতে পেরেছ, যেটা আমরা পড়ব, যেটা হচ্ছে পয়েটিক লাইসেন্স বলা হয়। পয়েটিক লাইসেন্স, তারা নিজের মতো করে অনেক কিছু ব্যবহার করতে পারে বিশেষ কিছুকে নির্দেশ করার জন্য বা বিশেষভাবে বিষয়টাকে বোঝানোর জন্য। কি কথা বুঝতে পেরেছ? হ্যাঁ, তাই এখানেও এই হারমিট বলতে তিনি হয়তো প্রপার নাউন জানেন না ওনার, কিন্তু হারমিটটাকে হয়তো তিনি এককভাবে নির্দেশ করতে এই কথাটা, এই ক্যাপিটালাইজেশনটা ইউজ করেছেন, ঠিক আছে? তাই বলছে দেখো যে, কারণ কি এখানে অজানা কেউ, দেখো সাম হারমিট মানে কি, এখানে সাম হারমিট মানে এখানে কি আমরা অনেকগুলো হারমিটের কথা বলছি না, একজন হারমিটকে বোঝাচ্ছি, কিন্তু অজানা কেউ, অজানা কাউকে। এইটা কখনো বোঝো? একজন হারমিট হ্যাঁ, কিন্তু অজানা কেউ। হ্যাঁ, আমরা অনেক সময় এরকমটা বলি যে মিলন ইজ কলিং ইউ, এটার মানে কি বলো তো? মিলন ইজ কলিং ইউ মানে কি? মানে অনেকগুলো মিলনের মধ্যে একজন তোমাকে ডাকছে নাকি? না, মিলন নামে কেউ একজন তোমাকে ডাকতেছে, মানে আমি তাকে চিনি না, বুঝতে পেরেছো, আমি তাকে জানি না, মিলনটাকে তা জানি না। স্যার কোন যে মিলন সেটা বলতেছে না। হ্যাঁ, এটা অনির্দিষ্টভাবে বোঝাচ্ছে, মিলন নামে একজন অনির্দিষ্ট ব্যক্তি তোমাকে ডাকতেছে যাকে আমি চিনি না, বুঝতে পেরেছো? যে বললো দেখো তো জি স্যার। কে ডাকতেছে, বলে একজন মিলন তোমাকে ডাকতেছে, মানে একজন মিলন তোমাকে ডাকতেছে মানে কি, মানে তখন এই মিলনটা হয়ে গেছে কি প্রপার নাউন না কমন নাউন বলো তো? কমন নাউন। এটা তো কমন নাউন হয়ে গেছে, অনির্দিষ্ট যেমন আ ম্যান, আ কাউ, ঠিক একইভাবে আ মিলন, কারণ অসংখ্য মিলন আছে, তার ভিতরে মিলন নামে একজন তোমাকে ডাকতেছে,
ঠিক আছে? তো এরকম তাহলে সাম হারমিট মানে কোনো এক হারমিট, এখানে হয়তো কেবে বসে বসে ধ্যান করতেছে, তার কথা এখানে বোঝানো হয়েছে। ঠিক আছে? তো এরকম অসংখ্য ইউজ আছে। তো যাই হোক, বলতেছে হোয়ার বাই হিজ ফায়ার দ্য হারমিট সিটস অ্যালোন। তাহলে সে হারমিট হয়তো এখানে বসে আছেন এবং সেখানে আগুন জ্বালানো হয়েছে, সেই আগুনের ধোঁয়া কুণ্ডলী আকারে আকাশের দিকে সাইলেন্টলি উঠে যাচ্ছে। কি কথা বুঝতে পেরেছ? তাহলে এই পর্যন্ত আমরা একটা ল্যান্ডস্কেপের একটা বর্ণনা পেলাম, একটা ইমেজারি পেলাম। এই ইমেজারিটা কি বর্ণনা করা যাবে? এটা কয়েকবার রিডিং দিবার দরকার হলে, যাতে এখান থেকে যদি কোনো ইমেজারির বিষয়ে কোনো কোশ্চেন আসে তোমরা যেন এটা লিখতে পারো। মনে থাকবে? জি স্যার, আবারও রিপিট ক্লাসটা করব। জি স্যার। এবার বলতেছে দিস বিউটিয়াস ফর্ম, এই যে দিস বিউটিয়াস ফর্ম, তাহলে কোনটাকে তিনি বিউটিয়াস ফর্ম বললেন বলো তো? এই সুন্দর যে আকৃতি বা প্রকৃতি, হ্যাঁ, এই যে এতক্ষণ ধরে তিনি যা বর্ণনাগুলো করলেন, এই পুরোটাকে তিনি বলতেছেন কি একটা বিউটিয়াস ফর্ম বা আকৃতি, নাকি? বা পুরোটাকেই তিনি বলছেন দিস বিউটিয়াস ফর্মস, এই পুরো সুন্দর প্রকৃতি, এই পুরো সুন্দর অবয়ব, থ্রু আ লং অ্যাবসেন্স, এতদিন অনুপস্থিত থাকা সত্ত্বেও, হ্যাভ নট বিন টু মি অ্যাজ ইজ আ ল্যান্ডস্কেপ টু আ ব্লাইন্ড ম্যানস আই। তার মানে কি? তাহলে এতদিন আমি এখানে ছিলাম না, প্রায় 5 বছর পরে এসেছি, তারপরেও এই পুরো ল্যান্ডস্কেপটা আমার কাছে এমনটা হয়নি যেমনটা একজন ব্লাইন্ডসম্যানের কাছে যদি একটা ল্যান্ডস্কেপ তুলে ধরা হয়। মনে করো তুমি একজন অন্ধ মানুষের কাছে প্রকৃতি বর্ণনা করলে কোনো মানে লাভ হবে? তুমি কি তাকে বোঝাতে পারবা যে প্রকৃতি কেমন? না স্যার। তাই বলতেছে যে আমার কাছেও এরকম ব্লাইন্ড ম্যানের কাছে যেমন প্রকৃতি তেমন হয়নি। তার মানে কি তিনি ভুলে যাননি, বা তিনি হয়তো এই যে দীর্ঘদিন যে এখানে আসেননি, এতদিন পরেও তার যে এত সৌন্দর্য, তাই তো, তার যে এই যে বিশেষ আকর্ষণ, এটা যে কমে গেছে কবির কাছে তেমনও নয়। বরং কি হয়েছে? বরং ওই যে আই ওয়ান্ডার লনলি অ্যাজ এ ক্লাউডের মতো পড়েছিলাম না, আই ওয়ান্ডার লনলি অ্যাজ এ ক্লাউড, ওখানের লাস্ট রেঞ্জেতে একটা কথা বলা হয়েছিল। লাস্ট রেঞ্জেতে কি বলা হয়েছিল? যে আমি যখন একা একই রুমে ঘুমাই বা শুয়ে থাকি আমার কোচে, তাই না, পেন্সিভ মুডে, তখন সেইগুলো কি ঘটনা ঘটে আমার মনের চোখে আবার নতুন করে ফিরে আসে, তাই না? এখানে ঠিক কি ঘটনা ঘটে যে বাট অফেন ইন দ্য লনলি রুমস, বরং আমি যখন একা একই আমার রুমে থাকি, অ্যান্ড মিট দ্য ডিন অফ টাউনস অ্যান্ড সিটিজ, এবং শহরের এই যে হইচই পূর্ণ যে জীবনযাপন, এই জীবনের মধ্যেও আই হ্যাভ ওড টু দেম, আমি এক ধরনের ঋণী তাদের কাছে হয়ে থাকি। কিসের কারণে? কেন ঋণী হই? ইন আওয়ার্স অফ ওয়ারিনেস, কারণ কি ক্লান্ত, মানে ইন আওয়ার্স অফ ওয়ারিনেস মানে কি? ক্লান্ত মুহূর্তে, মানে যখন আমি ক্লান্ত হয়ে যাই, তাই না, যখন আমি বিষণ্ণ হয়ে পড়ি, তখন এক ধরনের সেন্সেশন সুইট, মানে কি সুইট সেন্সেশন আমার ভিতরে ক্রিয়েট করে। কোনগুলো? এই যে বিউটিয়াস ফর্ম, এই যে বিউটিয়াস ফর্ম আমার মধ্যে এক ধরনের সুইট সেন্সেশন তৈরি করে, যে সেন্সেশন আমি ফিল করি কোথায়? ফেল্ট ইন দ্য ব্লাড অ্যান্ড ফেল্ট অ্যালং দ্য হার্ট, যেটা আমি আমার শরীর বা হৃদয় দিয়ে ফিল করি। এ কারণেই কবি তাদের কাছে ঋণী। অ্যান্ড পাসিং ইভেন ইনটু মাই পিওরার মাইন্ড উইথ ট্র্যাঙ্কুয়াল রেস্টোরেশন, এবং এই যে সেন্সেশনগুলো, এইগুলো যেন আমার পিওরার মাইন্ডের মধ্যে দিয়ে, পবিত্র মনের ভিতর দিয়ে যখন পাস হয়, মানে কি অতিক্রম করে বা বয়ে যায়, বা আমার মনের ভিতরে যখন এই সেন্সেশনগুলো ক্রিয়েট হয়, তখন এক ধরনের ট্র্যাঙ্কুয়াল রেস্টোরেশন হয়। মানে কি আমি মনে করো খুব রেগে আছি, খুব ক্লান্ত আছি, খুব বিরক্ত আছি, তাই না, তখন আমার ভিতরে যখন এই যে ইমেজগুলো চলে আসে, তখন আমার ভিতরে এক ধরনের সেন্সেশন তৈরি হয়, যে সেন্সেশনটা আমাকে ট্র্যাঙ্কুয়াল করে। ট্র্যাঙ্কুয়াল মানে কি? শান্ত করে তোলে, মানে আমাকে প্রশান্তি দান করে। তাই বলতেছে এই জন্য কবি কি এই বিউটিয়াস ফর্ম বা এই ইমেজগুলোর কাছে ঋণী। কেন ঋণী? কারণ বিকজ দিস ফর্মস গিভ দ্য পোয়েট আ সুইট সেন্সেশন হুইচ মেক হিম ট্র্যাঙ্কুয়াল বা পিসফুল, তাই না, তাকে পিসফুল বানাই। এখন এই সেন্সেশন তিনি কোথায় ফিল করেন?
বা কখন ফিল করে, এরকম কোশ্চেন থাকতে পারে, তাই না? কখন ফিল স্যার করে? যখন লনলি থাকে, ইন আওয়ার্স অফ লনলি ওয়ারিনেস, একা তাই না? মধ্যে থাকে। বলছে না ইন আওয়ার্স জি। অফ ওয়ারিনেস, মানে যখন আমি ক্লান্ত থাকি, আমি যখন বিষণ্ণ থাকি তখন, এবং ফেলটা হয় when কোথায়? he is in rest. হ্যাঁ, বলছে ফেল্ট ইন দ্য ব্লাড অ্যান্ড ফেল্ট অ্যালং দ্য হার্ট, মানে কি ব্লাড মানে কি আমার রক্ত মাংস শরীরে ফিল করি, আমি আমার হৃদয় দিয়ে ফিল করি, আমি আমার পিওর মন দিয়ে ফিল করি, এবং পুরোটা ফিল করার কারণে আমার মনটাও ট্র্যাঙ্কুয়াল হয়ে ওঠে। মানে ট্র্যাঙ্কুয়াল রেস্ট্রেশন মানে কি, অনেক সময় দেখা যাচ্ছে আমাদের মাথা গরম হয়ে যায়, মাথা ধরে যায়, অস্বস্তি বোধ লাগে, কিন্তু এই ট্র্যাঙ্কুয়াল রেস্ট্রেশন মানে পুনরায় আমার ভিতরে এক ধরনের প্রশান্তি রেস্টোর হয়ে যায়। রেস্টোর করা মানে কি জানো তো? রেস্টোরেশন মানে কি পুনর্স্থাপিত হওয়া, মানে পুনরায় কোনো কিছু সৃষ্টি হওয়া। হ্যাঁ, মানে আমার ভিতরে আবার প্রশান্তি নতুন করে সৃষ্টি হয়। সুতরাং ফিলিংস টু অফ আনরিমেম্বার্ড প্লেজার, এবং সেই সময় আমি ফিল করি, কি ফিল করি? আনরিমেম্বার্ড প্লেজার, মানে আমি এমন কিছু প্লেজার ফিল করি ওই সময় যখন আমার মনটা প্রশান্ত হয়ে ওঠে, যে প্লেজারগুলো আমি আসলে স্মরণ রাখতে পারি না, বলতে পারবো না। আনরিমেম্বার্ড প্লেজার আমি ফিল করি। সাস পারহ্যাপস, মানে হতে পারে এমন প্লেজার অ্যাজ হ্যাভ নো স্লাইট অর ট্রিভিয়াল ইনফ্লুয়েন্স অন দ্যাট বেস্ট পোর্শন অফ আ গুড ম্যানস লাইফ, হিজ লিটিল নেম, বলছে হিজ লিটিল নেমলেস আনরিমেম্বার্ড অ্যাক্টস অফ কাইন্ডনেস অর অ্যান্ড অফ লাভ। মানে বলতেছে, তিনি আবার বলতেছে যে প্লেজারগুলো কেমন, প্লেজারগুলো তেমন প্লেজার, তিনি এখন উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন, যেমনটা প্লেজার আমরা পেয়ে থাকি যে অন দ্যাট বেস্ট পোর্শন অফ এ গুড ম্যানস লাইফ, একজন ভালো মানুষের জীবনের সেই সকল কাজকর্মে, কেমন হতে পারে? তার লিটিল নেমলেস আনরিমেম্বার্ড অ্যাক্টস অফ কাইন্ডনেস অ্যান্ড অফ লাভ, মানে কি একজন ভালো মানুষ যখন কারো প্রতি দয়া দেখায়, কারো প্রতি ভালোবাসা দেখায়, তখন যে প্লেজার ওই গুডম্যানটা ফিল করে না, ঠিক ওইরকম ফিলিং আমিও ফিল করি। কেমন? মনে করো তুমি একজন গরিব মানুষকে সাহায্য করলা, ঠিক আছে, মনে করো সে খুবই অসহায়, এমন অসহায় যে তুমি হয়তো তার অল্প একটু সাহায্য করার কারণে তার জীবনটাই বেঁচে গেল, ঠিক আছে, তার জীবনটাই বেঁচে গেল, তাহলে তোমার ভিতরে একটা কেমন ইয়া হবে বলো তো, বোধ হবে? স্যার অনেক ভালো লাগে তখন। হ্যাঁ, তাহলে বলতেছে ঠিক ওই রকম প্লেজার আমি ফিল করি, যেটা হয়তো আমি বলতে পারতেছি না, আনরিমেম্বার্ড। তাই বলতেছে যে হতে পারে মানে সেই, বলে বোঝানোর মতো না। হ্যাঁ বলতেছে হতে পারে হয়তোবা এই অ্যাক্টস অফ কাইন্ডনেসটা খুবই ছোট, হয়তোবা নাম বলে মানে বলা যাবে না যে কি ধরনের উপকার তুমি করেছো, অথবা আনরিমেম্বার্ড, অথবা তুমি এমন উপকার করেছো যেটা খুবই স্লাইট, খুবই সামান্য, হয়তো মনে রাখার মতো না, তারপরেও ওই কাইন্ডনেসটা বা ওই লাভটা দেখানোর কারণে একজন ভালো মানুষের হৃদয়ে যে প্লেজারটা ফিল হয়, ঠিক ওই রকম প্লেজার আমিও ফিল করি এই একাকী থাকার সময়, যখন ওই বিউটিয়াস ফর্মগুলো আমার মনের চোখে ভেসে ওঠে। কি কথা বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, তাই বলতেছে নর লেস, শুধু তাই না, আই ট্রাস্ট, আমি এটা বিশ্বাস করি। শুধু এই যে এভাবে যে আমি শুধু একটা প্লেজার ফিল করি তা নয়, বলতে শুধু প্লেজার ফিল করে আমি শেষ হয়ে যাই তা নয়, বরং আই ট্রাস্ট টু দেম, আমি মনে করি তাদের কাছে আই মে হ্যাভ ওড অ্যানাদার গিফট, আমি হয়তো আর একটা গিফট, মানে যারা ঋণ করে বসেছে, মানে কি তারা যেন আমাকে আর একটা ঋণ দিয়েছে, তারা ঋণ দিয়ে কি করেছে, মানে আমাকে একদম তাদের কাছে ঋণী করে রেখেছে। হ্যাঁ, তারা হয়তো আমাকে বলতে যে এটা তো শুধুমাত্র উপরের ব্যাপার, হ্যাঁ, উপরের বাহ্যিক সৌন্দর্যের ব্যাপার, যে সৌন্দর্যবোধের কারণে আমি একটা আনন্দ পাই, কিন্তু এই প্রকৃতি বা মানে কি নেচার আমাকে আর একটা এমন গিফট দেয় যে গিফটটার জন্য আমি আরও বেশি ঋণী হয়ে উঠি। যে গিফটটা কেমন? অফ আসপেক্টস মোর সাবলাইম, মানে এই কবিতাটা পড়তে গেলে আসলে আমাদের প্রকৃতির সেই ভালো লাগাটা স্মরণ করতে হবে, যে ভালো লাগাটার কোনো কারণ নেই, কেন যে ভালো লাগে, হ্যাঁ, কেন যে এমনটা হয়, প্রকৃতির মাঝে আসলে কেমন মনটা স্বতঃস্ফূর্ত হয়ে ওঠে, ঠিক আছে, কেন যেন সব কিছু মানে দূর হয়ে যায়, যত দুঃখ কষ্ট ক্লান্তি দূর হয়ে যায়, দিয়ে এক ধরনের ভালো লাগা কাজ করে। এটা কি আমরা বলতে পারবো কেন এমনটা হয়? বলো। এটা কিন্তু আমরা ফিল করি, কিন্তু এটাকে এক্সপ্লেন করা সম্ভব না। তাই বলতেছে যে হয়তো বলতেছে কি আমি বিশ্বাস করি, যে আই ট্রাস্ট মানে কি আমি বিশ্বাস করি যে তাদের কাছে আমি আরও এমন গিফটের জন্য ঋণী যেটা হয়তো আরও বেশি সাবলাইম। সাবলাইম মানে বুঝো তো? সাবলাইম মিনিংটা জানো? মানে আরও মনোরম, বা হচ্ছে আরও বেশি মানে কি বলবো, সুন্দর, বা আরও বেশি চার্মিং, ঠিক আছে তো, যেটা হয়তো আমরা
কি করতে পারবো না, প্রকাশ করতে পারবো না। এরকম বলছে, দেখো অফ গ্রেট এক্সিলেন্স অর বিউটি, অথবা দেখো এক্সট্রিম অর আনপ্যারালালড, ঠিক আছে তো, অথবা বলতেছি কি এলিভেটেড টু আ হাই ডিগ্রি অফ মোরাল অ্যান্ড স্পিরিচুয়াল পিউরিটি অর এক্সিলেন্স, মানে কি এমন একটা অবস্থা যেটাকে আমি ছোট করতে পারবো না, যে অবস্থানটাকে আমি সামান্য বলে বিবেচনা করতে পারবো না, এরকম কোনো সুপ্রিম গিফট হয়তোবা এই প্রকৃতি আমাকে দান করেছে, যেটা হয়তো আমি বলে প্রকাশ করতে পারবো না। কি কথা বুঝতে পেরেছ? কি বলতেছে কবি? জি স্যার, হ্যাঁ, মানে শ্রেষ্ঠ। অবর্ণনীয়, তাই তো, মানে যেটা হচ্ছে মানে কি আনডেসক্রাইবেবল সামথিং হ্যাজ গট, তাই তো বলছে। এবং বলা হচ্ছে কি দ্যাট ব্লেসড মুড, তাহলে এই যে একটা মুড তৈরি হয় না যখন আমি একাকী থাকি, প্রকৃতির কথা যখন মনে করি, তখন কি হয় আমার মনটা কেমন জানি ট্র্যাঙ্কুয়াল হয়ে ওঠে। এই ট্র্যাঙ্কুয়াল মুহূর্তটাকে কবি বলছেন কি ব্লেসড মুড। কারণ কি আমি এক সময় এতক্ষণ আমার মাথা গরম ছিল, আমি খুব ক্লান্ত ছিলাম, আমি খুব রেগে ছিলাম, আমি খুব অস্বস্তিতে ছিলাম, কিন্তু প্রকৃতির ওই কথাগুলো আমার মনে পড়ার কারণে কেমন জানি মনটা আমার শান্ত হয়ে গেল, প্রশান্ত হয়ে গেল, এবং মনে হচ্ছে যেন আমার মুডটাই যেন কেমন হয়ে গেছে, একটা ব্লেসড মুড হয়ে গেছে। কি যেন একটা অদ্ভুত শক্তি যেন আমার মনটা যেন কি করেছে, অর্জন করেছে। এবং তখন কেমন হয়, ইন হুইচ, যে মুডে, যে অবস্থায়, দ্য বার্ডেন অফ দ্য মিস্ট্রি, ইন হুইচ দ্য হেভি অ্যান্ড দ্য ওয়ারি ওয়েট অফ অল দিস আনইন্টেলিজেবল ওয়ার্ল্ড ইজ লাইটেন্ড, মানে কি যখন আমার মুডটা ওরকম ব্লেসড হয়ে ওঠে, তখন এই পৃথিবীর যত রকমের বার্ডেন মানে বুঝছো তো, বার্ডেন মানে বোঝা, মানে অশান্তি, খারাপ কিছুর বোঝা, এবং হচ্ছে দ্য হেভি অ্যান্ড দ্য ওয়ারি ওয়েট অফ অল দিস আনইন্টেলিজেবল ওয়ার্ল্ড, মানে কি এই পৃথিবীর যত রকমের বাজে জিনিস, অশান্তকর জিনিস, হেভি জিনিস, ক্লান্তিকর জিনিসগুলো কেমন যেন কেমন হয়ে যায়, লাইটেন হয়ে যায়, মানে কি হালকা হয়ে যায়। আমার মনে যতই কষ্ট থাকুক না কেন, কেমন জানি কষ্টগুলো দূর হয়ে মনটা যেমন কেমন হালকা হয়ে যায়। আমার ভিতরে যতই রকমের মানে ক্লান্তি বা শরীরে যত ক্লান্ত থাকুক না কেন, কেমন জানি আমার শরীরটা হালকা হয়ে যায়। কখন হালকাটা হয় বলো? যখন প্রকৃতির কথা মনে পড়বে, হ্যাঁ, স্মরণ করে এক প্রকৃতির ধরনের কথা প্রশান্ত তখন। ভাব সৃষ্টি হয়, তাই না? তখন এই পৃথিবীর যত রকমের হেভি অ্যান্ড ওয়ারি ওয়েট, এই হেভি অ্যান্ড ওয়ারি ওয়েট মানে বোঝাচ্ছে কি মানসিক বা শারীরিক সাফারিং হতে পারে, কষ্ট হতে পারে, মানে যা কিছু আমাদেরকে কেমন করে দুঃখদায়ক একটা পরিস্থিতির মধ্যে ফেলে যায়, একটা অশান্তকর পরিবেশের মধ্যে ফেলে দেয় এই পৃথিবীর, মানে আনইন্টেলিজেবল ওয়ার্ল্ডের না, পারিবারিক কারণ হতে পারে, অর্থনৈতিক কারণ হতে পারে, মানে সামাজিক কারণ হতে পারে, কাজের চাপ, হ্যাঁ, প্রেশার, কাজের চাপ হতে পারে, অনেক। সবকিছু কেমন জানি লাইটেন্ড হয়ে যায়, হালকা হয়ে যায়, ঠিক আছে তো। এবং বলছে এইটাকেই বলছে কি কবি যেন একটা আশীর্বাদ বলতেছে না, একটা গিফট বলতেছে। গিফটটা কোনটা? এই ব্লেস মুডটাই হচ্ছে এই গিফট, যে অন্তত গিফট হিসাবে আমি এমন একটা মুড পেয়ে যাই, যে মুডটা আমাকে পৃথিবীর সব জঞ্জাল থেকে আমাকে আলাদা করে ফেলে এবং আমাকে এক ধরনের প্রশান্ত পরিবেশ দান করে। তাই বলছে দ্যাট শ্রিন অ্যান্ড ব্লেস মুড, এই যে ব্লেস মুডের কথা আবার বলতেছে, সেই শ্রিন মানে বুঝছো তো, শ্রিন মানে কি? না স্যার, বুঝি না। এটা হচ্ছে দেখো কাম অ্যান্ড পিসফুল অ্যান্ড আনট্রাবলড অর ট্র্যাঙ্কুয়াল, একই কথা। হ্যাঁ, মানে একদম এক ধরনের প্রশান্ত, যেটা আমরা বলতেছি। হ্যাঁ, ওয়ার্ড কিন্তু ঘুরে ফিরে একই। হ্যাঁ, দেখো এই যে আমরা কিছু কিছু ওয়ার্ড পড়তেছি, যেমন কপসেস অ্যান্ড গ্রুপস, একই সেন্স বোঝায়। হ্যাঁ, কোনটা বড় কোনটা ছোট অবস্থানকে বোঝায়। তারপর হচ্ছে কাম, পিসফুল অ্যান্ড আনট্রাবলড, এটা হলো শ্রীন, প্রশান্ত, যেটা বাংলা কথা। যদি আমরা বলি ইন বাংলা বা বেঙ্গলি, তখন কেমন হবে? এই যে নির্মল বা প্রশান্ত। হ্যাঁ, এই যে নির্মল, যেখানে কোনো দেখো যে শান্ত, নির্মল, যে প্রশান্ত। হ্যাঁ, এইটাকে মেনলি যেখানে কোনো জঞ্জাল নেই, যেখানে কোনো দুঃখ নেই, কষ্ট নেই, এমনটাকে বোঝানো হচ্ছে শ্রীন। আর দেখো সাবলাইম, যদি আমি একটু বাংলাটা বলি, দেখো এই যে কোনো কিছু বিশাল, মহৎ, তাই না, গ্রেট, এরকম আর কি, হায়ার, হাইয়েস্ট, এলিভেটেড, এক্সাল্টেড, লফটি, হ্যাঁ, হাই, এগুলো দিয়ে বোঝাচ্ছি কি আমরা সাবলাইম। তাই বলতেছে দ্যাট শ্রীন অ্যান্ড ব্লেসড মুড ইন হুইচ দ্য অ্যাফেকশনস জেন্টলি লিড আস অন। লিড আস অন মানে কি সামনের দিকে নিয়ে চলে, মানে আমাদের জীবন সম্পর্কে যেটা বৃতৃষ্ণা তৈরি হয়, সেই বৃতৃষ্ণা দূর হয়ে যায় এবং আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে কি করে, এক ধরনের অ্যাফেকশন দান করে, এক ধরনের আবেগ দান করে। হ্যাঁ, তাই বলছে ইন হুইচ দ্য অ্যাফেকশনস জেন্টলি লিড আস অন until the breath of this corporeal frame and even the motion of our human blood
অলমোস্ট সাসপেন্ডেড। কিছু বুঝলা? কতদিন পর্যন্ত আমাদের লিড করে বলো? বাঁচার শক্তির কতক্ষণ পর্যন্ত দান করে? হ্যাঁ, যখন কি হয়, দ্য ব্রেথ অফ দিস কর্পোরাল ফ্রেম। কর্পোরাল ফ্রেম মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ কর্পোরাল ফ্রেম? হিউম্যান বডি। হিউম্যান বডি। এই জাতীয় কিন্তু ব্রিফ কোশ্চেন আসে, হ্যাঁ, এগুলো একটু খেয়াল রেখো। হ্যাঁ, যে দ্য বার্ডেন অফ দ্য মিস্ট্রি মানে কি? হেভি অ্যান্ড ওয়েরি ওয়েট দিয়ে কি বোঝানো হচ্ছে? সাবলাইম মুড বলতে কি বোঝানো হচ্ছে? কর্পোরাল ফ্রেম দিয়ে কি বোঝায়? আবার কি বলছে? দ্য মোশন অ্যান্ড অফ আওয়ার হিউম্যান ব্লাড মানে কি? দ্য মানে কি? রক্ত চলাচল, তাই না? মানে আমাদের বডি, মানে আমাদের লিভিং বডিকে বোঝানো হচ্ছে। তারপরে কি? দ্য ব্রেথ অফ দিস কর্পোরাল ফ্রেম মানে আমাদের বডির যে শ্বাস প্রশ্বাস এবং আমাদের বডির যে রক্ত চলাচল অলমোস্ট সাসপেন্ডেড মানে কি? প্রায় বন্ধ হয়ে যায়। মানে কি? যখন আমরা মারা যাই, হ্যাঁ, যখন কি হয়? উই আর লেড অ্যাজলিপ ইন বডি, যখন আমরা কি বডিলি আমরা ঘুম পাড়িয়ে যাই, মানে কি? ঘুমিয়ে যাই। বডিলি ঘুমিয়ে যাওয়া মানে কি? যখন আমরা মানে মৃত্যু ঘটে আর কি। হ্যাঁ, এন্ড বিকাম আ লিভিং সোল, এবং আমরা যখন জীবন্ত আত্মায়, হ্যাঁ, আবার নতুন করে জেগে উঠি, তখন এই শ্রীন আর ব্লেসড মুড আমাদেরকে কি করে? দেখো, ততদিন পর্যন্ত মানে মারা যাওয়ার আগ পর্যন্ত আমাদের এই ব্লেসড মুডটা বা শ্রীন মুডটা আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে। হোয়াইল উইথ অ্যান আই মেড কোয়াইট বাই দ্য পাওয়ার অফ হারমোনি অ্যান্ড দ্য ডিপ পাওয়ার অফ জয় উই সি ইনটু দ্য লাইফ অফ থিংস। একটু সেন্টেন্সগুলো একটু ঝামেলাপূর্ণ, ঠিক আছে তো? মানে তিনি সিম্বলিক্যাল সেন্সগুলোকে মেনলি ব্যবহার করেছেন। যখন কি হয়? হোয়াইল উইথ অ্যান আই মেড কোয়াইট বাই দ্য পাওয়ার অফ হারমোনি মানে কি? যখন বলতে কখন বোঝানো হচ্ছে? হোয়াইল উইথ অ্যান আই মেড কোয়াইট, যে আইটাকে কি করা হয়েছে? মেড কোয়াইট, শান্ত করে দিয়েছে, বাই দ্য পাওয়ার অফ হারমোনি, অথবা বাই দ্য ডিপ পাওয়ার অফ জয় উই সি ইনটু দ্য লাইফ অফ থিংস মানে কি? ইনটু দ্য লাইফ অফ থিংস মানে কি? মানে পৃথিবীর এই সকল প্রাকৃতিক জিনিসগুলোর, হ্যাঁ, এই জিনিসগুলো থেকে মানে এই জিনিসগুলোর দিকে যখন আমরা তাকাই, তখন এক ধরনের ডিপ পাওয়ার অফ জয় আমরা ফিল করি, অথবা ডিপ পাওয়ার অফ হারমোনি। হারমোনি মানে কি বুঝো তো? হারমোনি মানে হারমোনি মানে হচ্ছে সঙ্গবদ্ধতা, একাত্মতা, মানে প্রকৃতি। আচ্ছা, প্রকৃতি থেকে আমরা আলাদা নাকি আমরা প্রকৃতির একটা অংশ? প্রকৃতির একটা অংশ। আমরা প্রকৃতির একটা অংশ। অতএব যখন আমরা ওই পাওয়ারটা ফিল করি, যে আমরা প্রকৃতির অংশ হিসাবে, প্রকৃতি আমাদেরকে তার কোলে আশ্রয় নিলে পারে আমাদেরকে শান্ত, হ্যাঁ, একটা প্রশান্ত মন দান করে। তাহলে এইগুলো যখন আমরা ফিল করি, তখন এক ধরনের পাওয়ার ক্রিয়েট হয়, যে পাওয়ার দ্বারা কি হয়? আমাদের আই কোয়াইট হয়ে যায়, শান্ত হয়ে যায়, আমাদের চোখটা যেন অটোমেটিক বন্ধ হয়ে আসে। যেমন আমরা একটু আরাম পাইলে কেমন করি? ঘুমিয়ে পড়ি না? একটু আরাম পাইলে চোখ বন্ধ করি না? মনে করো তুমি একটা পুকুর পাড়ে গিয়ে, হ্যাঁ, ওপেন ফিল্ডের উপর চোখ বন্ধ করে শুয়ে আছো, একটা আরাম ফিল করছো নাকি? তো এরকম কবিও যেন তাই বলতেছে, যখন আমরা মারা যাই না, তখন আমাদের আইটা ঠিক ওইরকম ভাবে কোয়াইট হয়ে যায়। কিসের দ্বারা? ওই প্রকৃতির বিভিন্ন লিভিং ফর্ম থেকে পাওয়া যে পাওয়ার, যে আনন্দ, যে একাত্মতা, সে একাত্মতায় যেন আমরা একাকী হয়ে মানে কি হয়ে যায়? মিশে যায়। তার মানে কবি এখানে মৃত্যুকে কঠিন কিছুভাবে দেখতেছেন না, তিনি দেখতেছেন কি? মৃত্যুও একটা মাধ্যম, যে মাধ্যমে আমাদের সোলটা লিভিং হয়ে ওঠে এবং এই লিভিং সোলটা প্রকৃতির সাথে মিশে যায়। ঠিক আছে তো? প্রকৃতির সাথে মিশে যায়, এবং মিশে যাওয়ার মাধ্যমে আমাদের শারীরিক যে আয়, সে আয়টা হয়তো বা থাকে না, কিন্তু প্রকৃতির বিভিন্ন উপাদানের মধ্যে আমরা সেই একাত্মতা বা সেই জয় আমরা ফিল করতে পারি। ঠিক আছে? এই কথাগুলো তিনি এখানে বলছেন। কখন এই ফিলটা হয়? এই কবি এই ফিলটা কখন করেন? যে এত গভীর ফিলিং তিনি পাচ্ছেন, গভীর মানে কি বলবো, এক ধরনের মায়া, মমতা বা এক ধরনের সেন্স তিনি পাচ্ছেন, এটা কোন সময়ে হয়? যখন তিনি ক্লান্ত থাকেন, সাফারিং এর মধ্যে থাকেন, তাই তো? যখন তিনি ক্লান্ত থাকেন, যখন তিনি মানসিকভাবে উদ্বিগ্ন থাকেন, তখন তার কাছে এমনটাই মনে হয়। ঠিক আছে তো? স্যার আমার আরেকটু বুঝাই দিন এই লাইনটা একটু স্যার, যে আনটিল দ্য ব্রেথ অফ দিস কর্পোরাল ফ্রেম, এইখানটা একটু বুঝাই দিন। আচ্ছা, আমি একটা বাংলা সেন্টেন্স দিয়ে বলি যে আই উইল বি লিভিং
টিল আই ডাই মানে কি? মৃত্যুর আগ পর্যন্ত আমি বেঁচে থাকবো। মৃত্যুর আগ পর্যন্ত আমি বাঁচবো, ঠিক আছে তো? তা এটাও সেই একই কথা বলতেছে। এই যে অ্যাফেকশনগুলো আমরা পাই যখন আমরা প্রকৃতির মাধ্যমে একটা সিন বা ব্লেস মুডটা পাই, সেই মুডে যখন আমাদের একটা অ্যাফেকশন বা আবেগ তৈরি হয়, সেই আবেগ আমাদেরকে পরিচালনা দান করে। কতদিন পর্যন্ত পরিচালনা দান করে বলো? কতদিন পর্যন্ত? মৃত্যুর আগ পর্যন্ত। যতদিন না পর্যন্ত আমাদের কর্পোলার ফ্রেম থেকে ব্রেথ হারিয়ে যাচ্ছে। এই বডি থেকে ব্রেথ হারিয়ে যাওয়া মানে কি? মৃত্যু না ঘটা পর্যন্ত আর কি। হ্যাঁ, মানে আমাদের শরীর থেকে ব্রেথ হারিয়ে যাওয়া মানে কি? সাসপেন্ড হয়ে যাওয়া মানে কি? এক কথায় বলো। মানে মৃত্যু ঘটা আর কি, মৃত্যু হওয়া। পুরোটা দিয়ে তিনি বোঝাতে যাচ্ছেন যে মৃত্যু মানে কি? আনটিল আই ডাই, মানে এই কথাটার মানে হলো আনটিল আই ডাই। হিউম্যান বডি সাসপেন্ড হওয়া মানে হিউম্যান বডির ভিতরে রক্ত চলাচল সাসপেন্ড হওয়া মানে কি? মানে মানুষের মৃত্যু হওয়া আর কি। কখন রক্ত চলাচল করে না আমাদের ভিতরে? যখন একটা মানুষ মারা যায়। উই আর লেড অ্যাজলিপ ইন বডি, আমরা আমরা বডিলি ঘুমিয়ে পড়ি কখন? এবং সোলটা লিভিং হয়ে ওঠে কখন? কখন? যখন আমরা ঘুম থেকে জেগে মারা উঠি যায়। তখন। মানে মূল কথা হলো মারা এই যায়। পুরোটা দিয়ে বোঝাচ্ছে যে ডাই, ডেথ। এটাই আমি বোঝালাম এতক্ষণ ধরে, ঠিক আছে তো? যে আমরা ততক্ষণ পর্যন্ত আমাদের এই মুডটা আমাদের পরিচালনা করে যতদিন না আমরা মারা যাচ্ছি, মানে মৃত্যুর আগ পর্যন্ত। কথাটা হলো কি? আনটিল, আনটিল মানে কি? যতক্ষণ পর্যন্ত না, মানে আগ পর্যন্তই বলে, একদম সরাসরি কথা বলে। জটিল পেঁচিয়ে বললে সমস্যা। ইনি পেঁচিয়ে বলেছেন, কিন্তু আমি বুঝবো কেমন ভাবে? কবিরা একটু পেঁচিয়ে বলে, আর আমরা বুঝবো কি জিনিসটাকে সরাসরি। এই এতগুলো কথা, এই যে তিনটা কথা বলেছেন, তিনটা কথার মিনিং একই। উই আর লেড অ্যাজলিপ মানে মৃত্যু, বডি থেকে রক্ত চলাচল সাসপেন্ড হওয়া মানে মৃত্যু, কর্পোরাল ফ্রেম থেকে ব্রেথ চলে যাওয়া মানে মৃত্যু। মানে মূল কথা হলো মৃত্যুর আগ পর্যন্ত আমাদের জীবন বহমান থাকবে। কি বুঝতে পেরেছো এটা? জি স্যার। হ্যাঁ, বলছি অ্যাফেকশন জেন্টলি লিড আস অন আনটিল, এখানে কমা টমা ব্যবহার করে একটু বেশি প্যাচ লাগানো হয়ে গেছে। কিন্তু যদি আমরা এটাকে সেন্টেন্স আকারে দিই তাহলে কেমন দাঁড়ায় এটা? দেখো, এটাকে যদি আমি এখন দেখো আমি এটাকে একটা সেন্টেন্সে রূপান্তর করি। আমি এসব কেটে দিলাম, ঠিক আছে তো? এটা দিয়ে আমি পুরোটাকে যদি আমি ধরি, এই পুরোটা মানে হচ্ছে মারা যাওয়া, মানে হচ্ছে আনটিল দ্য ডেথ। তাহলে কি কি বোঝাচ্ছে? এই অ্যাফেকশনগুলো লিড করে, জেন্টলি কথাটা বাদ দিলাম মনে করো, তাহলে এখানে সাবজেক্ট কে? এখানে সাবজেক্ট কে? লিড মানে কি? পরিচালনা করা। আমাদেরকে কোন দিকে পরিচালনা করে? লিডার্স অন মানে কি? সামনের দিকে পরিচালনা করা। কতদিন পর্যন্ত পরিচালনা করে? মৃত্যুর আগ হ্যাঁ, একদম সিম্পল হিসাব। হ্যাঁ, কবির একটু পেঁচিয়ে বলে, কিন্তু আমাদেরকে ওই জিনিসটাকেই সিম্পলি বুঝতে হবে। হ্যাঁ, যে তিনি বলেছেন কি? দ্য ব্রেথ, এই কথাটা আমি অনেকবার বললাম, কিন্তু দ্য ব্রেথ অফ দিস কর্পোরাল ফ্রেম কি হয়? ইজ সাসপেন্ডেড, মানে মানে এই একটা অ্যান্ড দিয়ে, একটু খেয়াল করো, একটা অ্যান্ড দিয়ে দুটা ভার্ব ইউজ করা হয়েছে, মানে দুটার জন্য ভার্বটা ইউজ করা হয়েছে। যে দ্য ব্রেথ অফ দিস কর্পোরাল ফ্রেম অলমোস্ট সাসপেন্ডেড, অথবা ইভেন দ্য মোশন অফ আওয়ার বডি অলমোস্ট সাসপেন্ডেড, ঠিক আছে? কারণ আমরা জানি যে কম্পাউন্ড সেন্টেন্সে কি দাঁড়ায়? সাবজেক্ট ভিন্ন হলো, ভার্ব যদি একই হয় তো ভার্বটাকে আমরা একবারই লিখতে পারি, ঠিক আছে তো? এইটা কি বোঝা গেছে কথাটা? জি স্যার। জি স্যার। কবিরা সরাসরি মৃত্যু টৃত্যু বলে না, পাস অ্যাওয়ে বলে, ওই যে ওরকম ভাবে বডি থেকে হাওয়া চলে যাওয়া বলে, হ্যাঁ, ঘুমানোর কথা বলে, এইগুলো বলে তারা মৃত্যুটাকে বোঝাতে চায়। কারণ তারা মৃত্যুটার যে সব শক্ত একটা কথা, এই কথাটাকে তারা ব্যবহার করতে চায় না মেনলি। এটা আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমরা পড়লাম। তোমরা একটু বাড়িতে একটু রিভিশন দিও। আগামী দিন আমরা চেষ্টা করবো পুরোটা শেষ করে ফেলতে, কারণ একটু আসলো। আর পরবর্তী ইজি আছে, কারণ প্রথম দিকে একটু বেসিক আলোচনা, বেসিক কথাগুলো আছে, তারপর থেকে বেশ ইজি আছে। আচ্ছা, এরপর একটা ক্লাস আছে 8:30 থেকে, তাহলে এই পর্যন্ত রাখছি। তোমরা এইটুকু ভালো করে পড়বা, আর যদি সামনের দিকে আরো পড়তে পারো একটু পড়ে নিবা, মনে থাকবে? ওকে স্যার। আচ্ছা, স্যার। তো ঠিক আছে, আপনি সবাইকে একটু শীটটা শেয়ার করে দিন। বাই।
আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম স্যার। স্যার কিছু